6 এটা মানে ইনপুটস হবে কোথা থেকে, যখন এটা শুরু হয়েছে ঠিক ইটসেল কাম ইনটু পুটস এট ওয়ান্স। হ্যাঁ, এবং এটা কোন কোন ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হবে না, নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইন ইন সাবসেকশন 3। সাবসেকশন 3 তে অন্য কোনো কিছু যদি উল্লেখ করা না থাকে বা কোনো কিছু না থাকে, these acts shall not apply to, কোথায় কোথায় অ্যাপ্লাই হবে না, অফিসেস, গভর্নমেন্ট, সিকিউরিটি, প্রিন্টিং প্রেস, অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ, এইগুলা যতগুলো আছে সেগুলোতে এটা অ্যাপ্লাই করা হবে না। লেবার অ্যাক্ট তাদের জন্য এই যে অর্গানাইজেশন কথা বলা আছে, যেগুলো বলা আছে তাদের ক্ষেত্রে আলাদা আলাদা আবার রুলস থাকতে পারে। ঠিক আছে, এইগুলা আমরা সবগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো আমি সবগুলো আর আলোচনা মানে পড়লাম না। দেন আমরা চলে যাচ্ছি রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট কি, আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা বলছিলাম রিটায়ারমেন্ট কি। রিটায়ারমেন্ট হচ্ছে নরমাল টার্মিনেশন, আপনার অ্যাজ ইউজুয়াল টার্মিনেশন হবে। এটার জন্য এটা কোনো ডিসমিস হবে না, রিট্রেন্সমেন্ট হবে না, হ্যাঁ, তারপর হচ্ছে কি আমরা বলছিলাম ডিসচার্জ হবে না। ঠিক আছে, নরমাল টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট of the worker on attaining certain age under section 28 of the act। বলা হচ্ছে একটা নির্দিষ্ট এজ পার হওয়ার পরে একটা নির্দিষ্ট এজ যখন সে পৌঁছাবে তখন সে মানে যদি নর্মাল টার্মিনেন্ট হয় তখন তাকে বলা হচ্ছে রিটায়ারমেন্ট। এখন বলা হচ্ছে অথবা এখানে নর্মাল টার্মিনেশন একটা নির্দিষ্ট এজ ছাড়াও যদি কেউ যদি কমপ্লিশন অফ সার্ভিস অফ 25 ইয়ার্স, 25 বছর যদি কেউ সার্ভিস দিয়ে থাকে তাহলে এটাকে আমরা বলবো রিটায়ারমেন্ট। ঠিক আছে, দেন আমরা বলছি পার্শিয়াল ডিসেবলমেন্ট কাকে বলা হয়। পার্শিয়াল ডিসেবলমেন্ট বলতে টেম্পোরারি নেচার ডিসেবলমেন্ট, যে সে কি করতে পারে না, তার ওয়ার্কিং ক্যাপাসিটি কমে যাবে, ওয়ার্কিং ক্যাপাসিটি থাকবে না, সেটা মেন্টাল ডিসেবলমেন্ট হতে পারে আর ফিজিক্যাল ডিসেবলমেন্ট হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে আমরা কি বুঝি, এটাও আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছিলাম। ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে হচ্ছে মেকিং, অল্টারিং, রিপেয়ারিং, অর্নামেন্টিং, পেইন্টিং, ওয়াশিং, ফিনিশিং, পেকিং, এইগুলা বলা আছে। তারপর হচ্ছে পাম্পিং অয়েল, গ্যাস, ওয়াটার, তারপর স্টোরেজ, ফ্লুইড, এগুলোর ক্ষেত্রে হবে জেনারেটিং, ট্রান্সমিটিং পাওয়ার এন্ড গ্যাসের ক্ষেত্রে তিনটেই হবে, জেনারেটিং হতে পারে, ট্রান্সফর্মিং হতে পারে, ট্রান্সমিটিং হতে পারে। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ এটা এই পয়েন্টগুলো আমরা আগে আলোচনা করছি এই জন্য। For constructing, reconstructing, repairing, repeating, finishing, breaking up ships of vessel, for printing by letterpress, lithography, photographer, হ্যাঁ, এইগুলা যেগুলা সবগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেসে থাকবে। ক্লিয়ার? আমরা যখন ম্যানুফ্যাকচারিং প্রসেস বলবো তখন ম্যানুফ্যাকচারিং প্রসেসে যদি কোনো রুলস অ্যাপ্লাই হয়, that means these rules will be applied all of the 5 categories of sector। হ্যাঁ, এখানে যে 5টা ক্যাটাগরি বলা আছে, 5টা ক্যাটাগরির ভিতরে আবার এক একটার ভিতরে অনেকগুলো পয়েন্ট বলা আছে। এই সবগুলোর ক্ষেত্রে বলা হবে ম্যানুফ্যাকচারিং প্রসেসে রুলস উইল বি অ্যাপ্লিকেবল। দেন আমরা বলছি আওয়ার্স অফ ওয়ার্ক। আমরা কাজের ঘন্টা, কর্মঘন্টাকে কিভাবে বলবো? কর্মঘন্টা হচ্ছে সে একজন ওয়ার্কার যদি যতক্ষণ সে সময় দেয়, যতক্ষণ সে কাজের সময় দেয়, এমপ্লয়েড থাকে, আর এট দ্য ডিসপোজাল অফ দ্য এমপ্লয়ার এক্সক্লুডিং এনি ইন্টারভেল অ্যালাউড ফর রেস্ট অ্যান্ড মিল। রেস্ট এবং মিলস এর যে কোনো ইন্টারভেল অ্যালাউ থাকবে না, এটা ছাড়া বাকি ইন্টারভেল অ্যালাউ ছাড়া যদি সে যতটুকু পর্যন্ত সে সময় দেয় তাকে বলা হচ্ছে আওয়ার্স অফ ওয়ার্ক। ঠিক আছে, আমরা ব্যাংকে আপনার যদি কোনো একটা অর্গানাইজেশনে আপনি সকাল 10টায় ঢুকেন আর 6টায় বের হন, আপনার ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 আওয়ার্স, এখানে আপনাকে আলাদা রেস্ট অথবা মিলের জন্য কোনো ইন্টারভেল শুধু মানে দেন আলাদা, এটা বাতিল করে না। এর ভিতরে কাজের ভিতরেই আপনি আপনার মিলসটা শেষ করে ফেলবেন, নামাজ প্রেয়ার থাকলে প্রেয়ার শেষ করবেন, হ্যাঁ, হালকা রেস্ট থাকলে রেস্ট, মানে এর ভিতরেই শেষ হয়ে যাবে। এটা আওয়ার্স অফ ওয়ার্ক। দেন আমরা বলছি ওয়ার্কশপ বলতে কি বোঝায়। ওয়ার্কশপ মিনস এনি প্রিমাইজেস ইনক্লুডিং দ্য precincts thereof where there is industrial process is carried on। ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যেখানে ক্যারিড অন হয় তাকে বলা হচ্ছে এই প্রিমিজ, যেখানে এটা মানে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তৈরি কাজ হয় সেটাকে বলা হচ্ছে ওয়ার্কশপ। হ্যাঁ, আমরা নর্মালি ওয়ার্কশপ বলতে বুঝি শুধুমাত্র গাড়ির যে ওয়ার্কশপ সেটাকে ওয়ার্কশপ, আসলে ওয়ার্কশপ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসটা যেখানে হয় সেটাই ওয়ার্কশপ। ঠিক আছে, ফ্যাক্টরি বলতে কি বুঝি? ফ্যাক্টরি বলতে যেখানে 5 or more ওয়ার্কার অর্ডিনারি ওয়ার্ক, 5 এবং 5-এর বেশি যদি কোনো ওয়ার্কার কাজ করে একটা প্রিমাইজে তখন তাকে বলা হবে ফ্যাক্টরি। এবং
সেটা কি হবে, সেটা ম্যানুফ্যাকচারিং প্রসেস হবে, সেখানে ম্যানুফ্যাকচারিং প্রসেসের কাজগুলা করা হবে, সেই ক্ষেত্রে তাকে বলা হবে ফ্যাক্টরি। দেন অ্যাডাল্ট স্কিন বলতে কি বুঝি, যদি 14 বছর তার কমপ্লিট করে তাকে অ্যাডাল্ট স্কিন বলে, কিন্তু 18 বছর হয় নাই, হ্যাঁ 14 এবং 14 চেয়ে বেশি কিন্তু 18 চেয়ে কম, তখন বলা হবে অ্যাডাল্ট স্কিন। গ্র্যাচুইটি বলতে কি বুঝি, গ্র্যাচুইটি বলতে আমরা গত ক্লাসে এগুলো সবগুলো ডেফিনিশন আমরা বলছিলাম। গ্র্যাচুইটি বলতে আমরা হচ্ছে পেয়েবল টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট যখন টার্মিনেশন হবে তখন তাকে যেটা বেনিফিটটা দেওয়া হবে, হ্যাঁ সেটাকে বলা হচ্ছে গ্র্যাচুইটি। এবং এখানে বলা আছে ইকুইভ্যালেন্ট টু নট লেস দেন 30 days ওয়াজেস ফর এভরি কমপ্লিটেড ইয়ার, এবং সেটা প্রতি বছর কমপ্লিট, এক বছর কমপ্লিটের জন্য তাকে 30 দিনের যে বেতনের চেয়ে কম দেওয়া হবে না, তাকে বলা হচ্ছে গ্র্যাচুইটি। It shall be in addition to any payment of compensation or payment in lieu of notice due to termination of service of a worker on different grounds. Retrenchment বলতে কি বোঝায়? Retrenchment means the termination by the employer of service of workers not through as a measure of punishment but on the ground of redundancy. Redundancy ground এ যদি তাকে কোনো ওয়ার্কার টার্মিনেশন করা হয়, নট এ মেজার অফ পানিশমেন্ট, তাকে পানিশমেন্ট হিসেবে মেজার করা হয় না, সেটাকে বলা রিট্রেন্চমেন্ট। পাবলিক ইউটিলিটি সার্ভিস বলতে কি বুঝি? পাবলিক ইউটিলিটি সার্ভিস বলতে আমরা যেটাকে বুঝি, এখানে এই যে টোটাল হচ্ছে আপনার 10টা হেডের আন্ডারে 10টার ভিতরে আবার অনেকগুলা পয়েন্ট দেওয়া আছে, এই সবগুলোকে বলা হচ্ছে পাবলিক ইউটিলিটি সার্ভিস। হ্যাঁ, আপনার জেনারেশন গ্যাস, প্রোডাকশন সাপ্লাই গ্যাস, তারপর হচ্ছে হসপিটাল, অ্যাম্বুলেন্স, ফায়ার ফাইটিং সার্ভিস, পোস্টাল, টেলিগ্রাফ, টেলিফোন, রেলওয়ে, এয়ারওয়ে, তারপর পোর্ট, তারপর হচ্ছে ওয়াচ এন্ড ওয়ার্ড স্টাফ, সিকিউরিটি সার্ভিসেস মেইনটেইন ইন এস্টাবলিশমেন্ট, অক্সিজেন অ্যাসিটাইলিন এন্ড ব্যাংকিং। এই যে ব্যাংকিং সার্ভিস, সেটাও ইউটিলিটি, পাবলিক ইউটিলিটি সার্ভিসের ভিতরে পড়বে। দেন ট্রেড ইউনিয়ন means হচ্ছে ট্রেড ইউনিয়ন অফ ওয়ার্কার্স অর এমপ্লয়ার ফর্মড এন্ড রেজিস্টার্ড আন্ডার দ্য চ্যাপ্টার। এখানে এই যে আমরা যে লেবার অ্যাক্ট করবো, সেখানে চ্যাপ্টার নাম্বার হলো 13 নম্বর চ্যাপ্টারে এটা নিয়ে আলোচনা করা আছে। এই চ্যাপ্টার 13 নম্বর সেকশনের চ্যাপ্টারে 13 নম্বর চ্যাপ্টার অনুযায়ী যদি কোনো ওয়ার্কার এবং বা এমপ্লয়ার যদি কোনো ফর্ম করে, একটা ইউনিয়ন ফর্ম করে, তাকে বলা হবে ট্রেড ইউনিয়ন। এবং দে শ্যাল ইনক্লুড এ ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন, সেখানে আবার ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন ইনক্লুড করা হয়। Discharge বলতে কি বোঝায়? Discharge means the termination of service of a worker by the employer for reasons of the physical or mental incapacity or continued ill health of a worker. Then আস্তে আস্তে স্ট্রাইক বলতে কি বোঝায়? স্ট্রাইক হচ্ছে আমরা কিছু কতিপয় লোকজন অথবা কতিপয় পার্সন অথবা এমপ্লয়ার মিলে যদি তারা কি করে, এস্টাবলিশিং অ্যাক্টিং ইন কম্বিনেশন অর কনসার্টেড রিফিউজাল, তারা রিফিউজ করবে যে আমরা এই কাজগুলো করবো না অথবা এইগুলো আমরা মানি না, এরকম মত আমরা একমত না। এন্ড রিফিউজাল আন্ডার এ কমন আন্ডারস্ট্যান্ডিং অফ এনি নাম্বার অফ পারসন, হ্যাঁ যে কোনো এনি নাম্বার অফ পারসন হতে পারে, 2 জন 4 জন স্ট্রাইক হতে পারে, হু আর অর হ্যাভ বিন সো এমপ্লয়েড টু কন্টিনিউ টু ওয়ার্ক অর টু অ্যাকসেপ্ট এমপ্লয়মেন্ট। দেন আমরা বলছি ম্যাটারনিটি বেনিফিট বলতে কি বুঝি? ম্যাটারনিটি বেনিফিট মিন্স দ্য সাম অফ মানি পেয়েবল আন্ডার দ্য প্রভিশনস অফ চ্যাপ্টার নাম্বার 4। ম্যাটারনিটি বেনিফিটটা চ্যাপ্টার নাম্বার 4 এ আলোচনা করা হয়েছে। টু এ উমেন ওয়ার্কার উইথ লিভ, উমেন ওয়ার্কারকে ছুটি সহ তাদেরকে যে মানি দেওয়া হয়, যে অর্থ তাকে দেওয়া হয়, তাকে বলা হচ্ছে ম্যাটারনিটি বেনিফিট। অ্যাডাল্ট বলতে কি বোঝা? অ্যাডাল্ট মিন্স দ্য পারসন হু হ্যাজ বিন কমপ্লিটেড 18 year of age। দেন ডিসমিসাল মিন্স the termination of services of a worker by the employer for মিসকন্ডাক্টের জন্য যদি কোনো ওয়ার্কারকে টার্মিনেশন করা হয়, তাকে বলা হয় ডিসমিসাল। দেন আসতেছে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট মিন্স এস্টাবলিশমেন্ট in which the business of advertising, commission and or forwarding is conducted as the commercial agency and includes এই যে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, এইগুলো যদি হয়ে থাকে তাহলে সেগুলো হবে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। Clerical department of a factory or any industrial or commercial undertaking and the office establishment of person who for the purpose and fulfilling contract a unit of joint stock company কোনো একটা ইউনিট যদি হয়ে থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংকিং কোম্পানি অর ব্যাংক, এই যে ব্যাংকিং কোম্পানি একে কমার্শিয়াল এস্টাবলিশমেন্টও বলা হয়। আবার এখানে যদি আপনার ওইদিকে যদি বলেন আপনি ইউটিলিটি, তারপরে পাবলিক ইউটিলিটিও বলা হবে, ঠিক আছে। ইন্স্যুরেন্স কোম্পানি, ব্রোকারেজ অফিস, স্টক এক্সচেঞ্জ, ক্লাব, হোটেল, রেস্টুরেন্ট, তারপর সিনেমা, থিয়েটার, এই এক্সট্রা, এই সবগুলোকে বলা হবে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট।
ওয়াইজেস বলতে কি বুঝি আমরা, সেগুলা প্রিভিয়াস ক্লাসে আমরা বলছিলাম ওয়াইজেস বলতে কি বুঝি। লেবার অ্যাক্ট অনুযায়ী ওয়াইজেস মিনস হচ্ছে অল রেমুনারেশন, তাকে যেই যা রেমুনারেশন দেওয়া হবে, সম্মানী যা দেওয়া হবে এক্সপ্রেস ইন টার্মস অফ মানি, মানি তারা ওয়ার ক্যাপেবল অফ বিং টু এক্সপ্রেস, অথবা তার মাধ্যমে যেভাবে এক্সপ্রেস করা যায়, হুইচ উড ইফ দি টার্মস অফ এমপ্লয়মেন্ট অনুযায়ী এমপ্লয়মেন্টের টার্মস সেটা এক্সপ্রেস হতে পারে আর ইমপ্লাইড হতে পারে। ওয়ার ফুলফিল be payable to the worker in respect of his employment or of work done in such employment, and includes any other additional remuneration of the nature aforesaid which would be so payable but does not include। কিন্তু এইগুলা আপনার এই ওয়াইজেস আন্ডারে যাবে না, ঠিক আছে। তাকে যত কিছু দেওয়া হবে ফাইন্যান্সিয়াল বেনিফিট এবং ফাইন্যান্সিয়াল আদার্স টার্মস যদি আপনি তাকে মেজারমেন্ট করতে পারেন সবগুলি, কিন্তু এক্সেপ্ট হচ্ছে the value of any house accommodation, তাকে যদি কোনো হাউস অ্যাকোমোডেশনে দেওয়া হয় তার ভ্যালুটা, supply of light, water, medical attendance or other amenity or of any service excluded by general and special order of the government, any contribution paid by the employer to any person fund, provident fund, pension fund, provident fund, pension fund যেটা পেনশন এবং provident fund সেটা এখানে উল্লেখ যাবে না। any traveling allowance on the value of any traveling concession, any sum paid to the worker deprived special expenses entitled on him by the nature of his employment, ঠিক আছে। এই যে জিনিসগুলো এগুলা আপনার ওয়াইজেস আন্ডারে যাবে না। দেন আমরা বলবো যদি লে অফ বলতে কি বুঝি। লে অফ means the failure, refusal or inability of an employer on account of shortage of oil, power or raw materials, or the accumulation of stock or the breakdown of machinery to give employment to a worker, ঠিক আছে। এই লে অফ আমরা রিট্রেন্সমেন্ট যেটা বলছিলাম রিডান্ডেন্সি, লে অফ এবং রিট্রেন্সমেন্ট অনেকটাই সেম। লে অফ ঠিক একই রকম, যদি এমপ্লয়ার ইনএবিলিটি হয় যে তার পাওয়ার এখন কারেন্টের ইলেকট্রিসিটি লাইন পায় না, ইলেকট্রিক লাইন বন্ধ করে রাখছে, তার র মেটেরিয়ালস পাচ্ছে না, তার যে এই স্টক আছে সেটা জমে যাচ্ছে, তার মেশিনারি ব্রেকডাউন হয়ে গেছে, এই কারণে সে যদি এমপ্লয়ারদেরকে রাখতে না পারে তখন তাকে বলা হচ্ছে লে অফ। ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট, এই যে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট ওপর বলছি আমরা বলছি, তারপর ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট মিন any workshop or other establishment in which the articles are produced, adapted and manufactured, or where the work of making, altering, repairing, ornamenting, ওই আগে যেগুলো বলছিলাম taking, other treating any article or substance with a view to their use, transport, sale, delivery or disposal is carried on, or such other class of establishment which the government may by notification of the official gazette declare to be an industrial establishment of the purpose of this act, and includes any এবং এখানে যা থাকে road transport service, railway transport service, river transport service, airlines, dock, work for jetty, mine, quarry, gas field, oil field, plantation, factory, newspaper establishment, contractor, subcontractor establishment, এইগুলা সবগুলোকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। দেন আসছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট। ইন্ডাস্ট্রি থাকলে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট হবেই। ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট মানে কি? ইন্ডাস্ট্রির ভিতরে কোনো মানে হাঙ্গামা যদি তৈরি হয় তাকে বলা হচ্ছে ডিসপুট। ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট মিনস এনি ডিসপুট হোয়াট ডিফারেন্স বিটুইন এমপ্লয়ার্স এন্ড এমপ্লয়ি, এমপ্লয়ার্স এন্ড এমপ্লয়ার, এক এন্টারপ্রেনার আরেক এন্টারপ্রেনারের সাথে আপনার ডিসপুট হতে পারে, or between employers and worker, employer এবং ওয়ার্কারের সাথে ডিসপুট হতে পারে, or between workers and ওয়ার্কাররাও ডিসপুট হতে পারে, which is connected with the employment or the non-employment or the terms of the employment or the conditions of work of any person। এই সবগুলোকে বলা হবে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট। ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট হলে কি হবে? যারা এমপ্লয়মেন্ট তাদের ভিতরে কানেক্টেড হতে পারে, যারা এমপ্লয়মেন্ট না তাদের ভিতরেও কানেক্টেড হতে পারে। আমরা যারা রাস্তায় যাচ্ছি, আমরা গাড়িতে, তারা ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটের জন্য ওখানে ঝগড়া করতেছে, আমরা গাড়ি আটকে গেল, তাহলে সেটা হচ্ছে নন এমপ্লয়মেন্ট। or the terms of employment, অথবা এমপ্লয়মেন্টের কোনো টার্মস নিয়ে তাদের কাছে ডিসপুট তৈরি হয়েছে, or the conditions of work, তাদের যে ওয়ার্কের যে কাজের যে কন্ডিশন দেওয়া ছিল
যে পরিমাণ তাকে সেফটি দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না, এই সব কারণ সবকিছু মিলে তখন তাকে বলা হবে ইন্ডাস্ট্রিয়াল ডিসপোর্ট। এই যে চাইল্ড কাকে বলা হয় 14 বছরের নিচে, এ চাইল্ড মিন্স এ পারসন হু হ্যাজ নট কমপ্লিটেড হিজ 40 ইয়ার অফ এজ। যদি 14 বছরের কমপ্লিট না করতে পারে তখন তাকে চাইল্ড বলা হয়। লেবার কোড মিন্স এ লেবার কোড এস্টাবলিশ আন্ডার দিস অ্যাক্ট। এই আইনের দ্বারাই লেবার কোড বলা আছে, এই আইনে লেবার কোড এস্টাবলিশ। হ্যাঁ, টোটাল ডিসেবলমেন্ট বলতে কি বোঝায়? টোটাল একটু আগে আমরা প্রথমে বলছি পার্শিয়াল ডিসেবলমেন্ট, এটা হচ্ছে টোটাল ডিসেবলমেন্ট। Means such disablement whether of a temporary or a permanent nature or incapacity the worker for all work which he was capable of performing at the time of the accident resulting in such disablement. এই আমাদের মোটামুটি ডেফিনিশন গুলা আমার মনে হয় যে ডেফিনিশন গুলো বলছি এবং মার্ক করছি এগুলা পড়লে অনেকটাই আপনার মানে কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। হ্যাঁ, আপনারা যারা পড়ে আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ, এবং আমি প্রথমে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি গতকালকের জন্য, ঠিক আছে? এখন আপনাদের এই আমরা ডেফিনিশন গুলা পড়লাম, এই ডেফিনিশন গুলো থেকে আপনাদের কারো কোনো কোশ্চেন এবং বোঝার এবং পারস্পরিক একটু আলোচনা করে নিতে পারেন। তবে আপনার যিনি কথা বলবেন উনি শুধু আনমিউট করবেন, অন্যরা মিউট করে রাখবেন, তাহলে সুবিধা হবে। বলেন, কোনো প্রবলেম আছে? দেখলাম স্যার কোনো প্রবলেম নাই, একটু একটা ব্যাপারের একটু ক্লারিফিকেশন দরকার ছিল। হ্যাঁ বলেন। আমাদের স্যার ওই যে কোর্সের শুরুতে নাম্বারের যে ডিস্ট্রিবিউশনটা ছিল, মানে হচ্ছে আমাদের তো সেগমেন্ট ওয়াইজ হচ্ছে একটা নাম্বার অ্যালোকেট করা। দেখলাম ইথিক্স এর মনে করেন 10% মার্কস, তারপর ইথিক্যাল কনফ্লিক্টে হচ্ছে 15%, হ্যাঁ, তারপর হচ্ছে আচ্ছা, তারপরে কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশনের 25%, হ্যাঁ। তো আমরা যখন এক্সাম দিব, এক্সামে যখন বসবো, এই মার্কের ওয়েটটা কি স্যার আপনি ফার্স্টে যখন যেভাবে দিয়েছিলেন এভাবেই কি থাকবে? এই সেম এই ওয়েটেই থাকবে আশা করা যায়। এই সেম বলতে কোশ্চেন আগে পরে হতে পারে, ওটা হবে না স্যার। কোশ্চেন আগে পরে হতে পারে, যেমন মানে কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন এটা আগে আসতে পারে, পরে আসতে পারে। হ্যাঁ, রাইট। আমি ওয়েটেজ অনুযায়ী কোশ্চেন করার কথা এবং এইভাবে কোশ্চেন করবে। ওকে, তার মানে হচ্ছে যে ওয়েটটা দেওয়া আছে ওই ওয়েট অনুযায়ী কোশ্চেনটা হওয়ার হবে। রাইট, আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আপনাদের আর কি কোশ্চেন আছে? আমি এখন কোশ্চেন করি, একটা করে আবার আগাই। তো ডিটারমেন্ট বলতে আমরা কি বলছি? গতকালকে অবশ্য আলোচনা করছি। ডিটারমেন্ট বলতে কি বলছি? স্যার রিটায়ারমেন্ট মিন্স হচ্ছে মানে হচ্ছে গিয়া যাদের মানে নর্মাল টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট অফ এ ওয়ার্কার অন অ্যাটেন্ডিং সার্টেন এজ আন্ডার সেকশন 28 অফ দ্য অ্যাক্ট। আর হচ্ছে গিয়া provided that retirement shall also include voluntary retirement from service on completion of 25 years of service in any establishment. Okay, thank you. আমরা বলছি যে রিটায়ারমেন্ট বলতে হচ্ছে নরমাল টার্মিনেশন একটা সার্টেন এজ যখন কমপ্লিট হবে, নরমাল টার্মিনেশন হলে তখন তাকে রিটায়ারমেন্ট বলা হবে, ঠিক আছে? এবং সেখানে আরো বলা আছে, ইন এডিশন কথা বলা আছে, যদি সে 25 বছর সার্ভিস কমপ্লিট করে তখনও তাকে বলা হচ্ছে নরমাল রিটায়ারমেন্ট বলা যায়। কেউ যদি স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত হতে চায় তাহলে 25 বছর আপনি সার্ভিস করে, যেটা আপনি অনেকে 30 বছরের সার্ভিস করে রিটায়ারমেন্টে যায় না, ভলান্টারি রিটায়ারমেন্ট, ঠিক আছে? দেন আমরা বলছি পার্শিয়াল ডিসেবলমেন্ট বলতে কি বুঝছি? আরেকজন বলেন। পার্শিয়াল ডিসেবলমেন্ট বলেন, একজন বলেন। পার্শিয়াল ডিসেবলমেন্ট আমরা এখানে বইয়ের ভাষা না পড়ি, অন্তত নিজের ভাষা বলেন। যখন একজন মানুষ পার্শিয়ালি মেন্টালি অর ফিজিক্যালি কোনো কাজ করতে ডিসেবল হয়, মানে বলা হচ্ছে টেম্পোরারি নেচার। হ্যাঁ, ডিসেবলমেন্ট অফ টেম্পোরারি নেচার, ঠিক আছে? যদি টেম্পোরারি নেচারে সে ডিসেবলমেন্ট হয়ে যায়,
যার দরুন তার কি হবে, আর্নিং ক্যাপাসিটি রিডিউস হয়ে যাবে, সে কাজ করার যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটিটা নষ্ট হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে পার্সিয়াল ডিসএবিলিটি। থ্যাংক ইউ। দেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে কি বুঝি আমরা? ম্যানুফ্যাকচারিং প্রসেস স্যার এটা হলো একটা পণ্য প্রস্তুতির জন্য একদম র মেটেরিয়ালস, মানে র মেটেরিয়ালস কালেক্ট থেকে শুরু করে যে প্রসেসটা আরম্ভ করা হয় সেটা আর কি। এখানে কিছু কয়েকটা নাম দেওয়া আছে, কয়েক নামগুলো বলেন, 4-5টা নাম বলেন। মেকিং, অল্টারিং, স্যার রিপেয়ারিং, কালেক্টিং ম্যাটেরিয়াল প্রসেস থাকবে। স্যার আমরা কি ম্যানুফ্যাকচারিং প্রসেস আর প্রোডাকশন ট্রান্সফরমেশন প্রসেসটা কি সেম বলতে পারি স্যার? হ্যাঁ, ট্রান্সফরমেশনও তো আছে এখানে, সবগুলো বলবেন, এই ট্রান্সফরমেশন আছে, এই যে জেনারেটিং, ট্রান্সফর্মিং, ট্রান্সমিটিং পাওয়ার এন্ড গ্যাস। ঠিক আছে, তাহলে স্যার এভাবে বলা যায় না স্যার সংজ্ঞাটা? হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং ইজ এ অর্গানাইজড অ্যাক্টিভিটি অফ ট্রান্সফর্মিং রিসোর্সেস ইনটু ফিনিশড গুডস। তো কঠিন করে নিজের মতো এবার ইংলিশ করে বলা দরকার নাই তো। ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে ফর মেকিং, আপনি সহজ কথা এখানে লিখে দিচ্ছে, উপরে লিখছে। ঠিক আছে, কি কি করার জন্য? ফর মেকিং, অল্টারিং, রিপেয়ারিং, অর্নামেন্টিং, পেইন্টিং, ওয়াশিং, ফিনিশিং, যার যা নাম আপনি মনে থাকে। ঠিক আছে, অথবা পাম্পিং, অয়েল, গ্যাস, ওয়ারেজ, এগুলো বলবেন। জেনারেটিং, ট্রান্সফর্মিং, ট্রান্সমিটিং, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, রিপেয়ারিং, প্রিহিটিং, ফিনিশিং, এইভাবে বলে দিবেন একেবারে। কোনো ডেফিনিশন দেওয়ার দরকার নেই। না, আপনি ওইভাবে ডেফিনিশন দিবেন না, নিচ থেকে বানানোর ডেফিনিশন দরকার নাই তো, দিতে গেলে আপনি সময় পাবেন না। এই 5টা লাইন যদি আপনি হুবহু তুলে দিতে পারেন, তাহলে তো আপনি মনে করেন যে 100% মার্ক। তারপর আমরা বলছি ওয়ার্কশপ বলতে কি, আপনারা ইয়ে করে দেন, মিউট করে রাখেন, মিউট করেন। ওয়ার্কশপ বলতে কি বুঝি আমরা? ওয়ার্কশপটা হচ্ছে যেখানে সকল প্রকার ইন্ডাস্ট্রিয়াল প্রসেস গুলো ক্যারিড অন করা হবে, মানে ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো করা হবে, সেগুলো হচ্ছে ওয়ার্কশপ। ঠিক আছে, অর্থাৎ ওয়ার্কশপ হচ্ছে যেখানে ইন্ডাস্ট্রিয়ালের যে কাজগুলো বলছি আমরা, ইন্ডাস্ট্রিয়াল পরবর্তীতে আমাদের ডেফিনিশন আমরা দেখবো। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে কি কি থাকে, এই ইন্ডাস্ট্রিয়াল এই প্রসেসে যেখানে করা হয় সেটাই হচ্ছে ওয়ার্কশপ। দেন আমরা বলছি ফ্যাক্টরি বলতে কি বুঝি? হ্যাঁ, আমি বলবো ফ্যাক্টরিটা। না, আরেকজন বলেন, আপনি না। হ্যাঁ, এটা হচ্ছে মানে যেখানে স্যার কমপক্ষে 5 জন, মানে বছরে যে কোনো দিন কমপক্ষে 5 জন বলবেন। 5 জন অথবা বেশি, 5 or more, এই কথাটা লিখবেন। 5 জন অথবা বেশি স্যার। 5 or more than 5। হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়ার্ক অন এনি ডে অফ দ্য ইয়ার। বেলা কয়টা সময় বাইরে আমি জানি না। 5 or more ওয়ার্কার্স যেখানে কাজ করে সেটাকে বলা হচ্ছে ফ্যাক্টরি। হ্যাঁ, সাধারণত। এবং সেখানে কি করা হবে? ম্যানুফ্যাকচারিং প্রসেসের কাজগুলো ক্যারি অন করা হবে, এবং সেখানে কাজ হবে ম্যানুফ্যাকচারিং প্রসেস। ম্যানুফ্যাকচারিং এই প্রসেসের এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টের এইগুলো করতে কাজ যদি আপনার 5 জন ওয়ার্কার অথবা তার বেশি ওয়ার্কার কাজ করে এই 5টা প্রসেসের ভিতরে যা যা আছে, তাহলে সেখানে বলা হবে, এটাকে বলা হবে ফ্যাক্টরি। এটাকে বলা হবে ফ্যাক্টরি। এবং এখানে বলা হচ্ছে এই ইয়েতে এই মাইন্ড ছাড়া, নট ইনক্লুডেড মাইন্ড ছাড়া। অ্যাডাল্ট স্কিন বলতে আমরা কি বুঝি? এগুলোর আলোচনা হচ্ছে। আপনারা কি নিয়মিত ক্লাসে অনেকেই থাকেন না, কথা বলেন না? স্যার অ্যাডাল্টেন্ট হচ্ছে কি আপনার 14 ইয়ার্স হয়ে গেছে কমপ্লিটেড, বাট হচ্ছে 18 ইয়ার্স কমপ্লিট হয়নি, নিচে, বাট নট কমপ্লিটেড 18 ইয়ার্স। ঠিক আছে, আমরা এই কথাটা লিখতে হবে। শুধু 14 ইয়ার্স কমপ্লিট হলেই যদি অ্যাডাল্ট স্কিন লিখে দেন তাহলে হবে না। আপনার একজন 21 বছর হয়ে গেছে, তাহলে তো তারও তো 14 ইয়ার্স কমপ্লিট। তাহলে আমরা লিখতে হবে completed is 14 years but not completed 18 years. Completed 18 years. Okay, thank you. মানে স্যার 14 বছরের উপরে বাট 18 বছরের নিচে এরকম। নিচে, হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ স্যার। 14 বছরের উপরে না, মানে 14 বছর যদি কমপ্লিট হয়
তাইলেই হয়ে যাবে। 14 বছরের উপরে হইতে হবে এরকম না, 14 বছর হইলেও হবে। ঠিক আছে, 14 বছর কমপ্লিট। গ্র্যাচুইটি বলতে কি বুঝি আমরা? গ্র্যাচুইটি কোনো ব্যক্তি যদি চাকরি 25 বছর ন্যূনতম 25 বছর চাকরি করে যেটা পায়, না 25 বছরের গ্র্যাচুইটি ক্ষেত্রে কোনো বছরের পার নাই। কখনো 5 বছর 7 বছর হ্যাঁ 10 বছর এটা লেভেল অনুযায়ী ওই বারটাও এখানে নাই, লেভেল অনুযায়ী ওই বারটাও নাই। ঠিক আছে, জি স্যার। আপনি 6 মাসে পার হলেই আপনি ওইটার এক্সেস অফ 6 মান্থ হলেই আপনি গ্র্যাচুইটি পাবেন, এটা বলা আছে এটা। ঠিক আছে, এবং সেটা কিভাবে পাবেন? ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, প্রতি 1 বছর একটা সার্ভিস ইয়ার শেষ করলে তার বিনিময়ে থাকবে নট লেস দ্যান 30 ডেজ ওয়াইজ, 30 দিনের চেয়ে কম বেতন দেওয়া যাবে না। ঠিক আছে, সেটা 30 দিনের কম হবে না, 30 দিনের বেশি হতে পারে। নরমালি আমাদের দেশে যে প্র্যাকটিস আছে তা হচ্ছে 60 ডেজের স্যালারি দেওয়া হয় বেসিক্যালি প্রতি কমপ্লিট ইয়ারে। ঠিক আছে, সব অর্গানাইজেশন না, মানে ভালো ভালো অর্গানাইজেশন যেগুলো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। গ্র্যাচুইটি ক্ষেত্রে আপনার 25 ইয়ার্স অথবা আপনার হচ্ছে আপনার 7 ইয়ার্স কমপ্লিট হতে হবে এরকম কিছু নাই। দেন আমরা বলবো রিট্রেন্সমেন্ট বলতে কি বুঝি বলেন? স্যার টার্মিনেশন বাই দ্য এমপ্লয়ার অফ দ্য সার্ভিস। কেন সার্ভিস টার্মিনেশন হয়েছে? কেন হয়েছে? হ্যাঁ স্যার, অফ দ্য টার্মিনেশন তো আরো ওয়াই আছে, কিন্তু এটার ওয়াইটা কি? রিডেন্ডেন্সি। হ্যাঁ রাইট, এটা বলতে হবে নট অ্যাজ এ মেজার অফ পানিশমেন্ট বাট অন দ্য গ্রাউন্ড অফ রিডেন্ডেন্সি। ডেফিনিশন গুলো আমি এখানে যেগুলা লিখছি এগুলা ফুললি মুখস্থ করার চেষ্টা করবেন। দেখবেন আপনি অর্ধেক একটু লেখেন নাই, একটু পড়েন নাই, ভুলে গেছেন, এটার জন্য আপনার ইয়া হয়নি, মানে আপনার সেন্টেন্সটা কি আমার মিনিংটা ফুললি হয় না, মিনিং ভুল হয়ে গেছে। আমি যদি বলি রিটেনশন মিনস দ্য টার্মিনেশন অফ দ্য এমপ্লয়ার অফ সার্ভিস অফ ওয়ার্কার্স, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার হলো না। নট এজ এ মেজার অফ পানিশমেন্ট বাট অন দ্য গ্রাউন্ড অফ রিডেন্ডেন্সি, এই কথাটা লিখতে হবে। যারা আমি বলবো পাবলিক ইউটিলিটি সার্ভিস বলতে কি বুঝি? স্যার বাংলাদেশ লেবার অ্যাক্ট এটা স্যার কোন হেডের আন্ডারে, মানে এই টপিকটা? ল অফ এমপ্লয়মেন্ট। ল অফ এমপ্লয়মেন্ট। আপনার লেবার কখন লাগবে? এমপ্লয়মেন্টের তো লেবার লাগবে, এমপ্লয়মেন্টে লাগবে। জি স্যার। আর ল অফ এমপ্লয়মেন্টে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে 10%। 10%, রাইট। থ্যাংক ইউ স্যার। এখানে 10% আসবে, 10% অনেকগুলো পয়েন্ট তো এক এক সময় এক একটা তুলে দেয়, অনেক পড়া স্যার এটাতে। হ্যাঁ অনেক টাফ। আসলে এগুলো জানা আপনার লাভ আছে, বেনিফিট আছে। জি তা তো অবশ্যই স্যার। জি আপনি জানবেন, আপনি সব পড়া যে আপনি নাম্বারের জন্য করবেন তা না। স্যার আমরা কি লেবার ল এর সেকশন 2 পড়তেছি স্যার? হ্যাঁ সেকশন 2। জি স্যার। আর পাবলিক ইউটিলিটি সার্ভিস বলতে কি বুঝি? The public utility service means the generation, production, manufacture, or supply of electricity, hospitals and ambulance service, fire fighting service, postal, telegraph or telephone service. আপনি আপনার চোখের সামনে আপনি চিন্তা করেন যা যা দেখেন আর কি, এগুলা থেকে কোনগুলো সার্ভিসে পড়ে, কোনগুলো গুডস না। যেমন ইলেকট্রিসিটি, এটা কোনো গুডস না, এটা সার্ভিস। গ্যাস, অয়েল, ওয়াটার, হ্যাঁ এগুলো হচ্ছে কি সার্ভিস, এগুলো পাবলিকের জন্য। তারপর হচ্ছে আপনার যেমন বলা হচ্ছে ফায়ার ফাইটিং, পোস্টাল, এই যে পোস্টাল, টেলিগ্রাফ, টেলিফোন, রেলওয়ে, এয়ারওয়ে, রোড, রিভার, পোর্ট, এগুলো আসলে দেখা যায় না। ঠিক আছে, এগুলো থেকে আপনি সার্ভিস নিতে হয়। এই যে যতগুলো সার্ভিস আছে সবগুলোকে, এবং এগুলা সব পাবলিকই এখানে ইউজ করে নরমালি আর কি, ইন জেনারেল পাবলিক ইউজ করে, তখন তাকে বলা হচ্ছে পাবলিক ইউটিলিটি। আর একটা কোশ্চেন আছে, যেমন আমরা ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টের মধ্যেও কিন্তু রোড ট্রান্সপোর্ট সার্ভিসটা দেখেছি, তারপরে যে রিভার ট্রান্সপোর্ট সার্ভিসটা দেখেছি স্যার, তাহলে এগুলো কি পাবলিক ইউটিলিটি সার্ভিসের মধ্যেও পড়বে? অবশ্যই পড়বে। আপনার ওটা তো ইন্ডাস্ট্রি, আপনি পাবলিকের ব্যবহারের জন্য সার্ভিস, কিন্তু সেটা আবার ইন্ডাস্ট্রি আছে।
ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কয়েক প্রকার ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে? সার্ভিস একটা ইন্ডাস্ট্রি। জি জি স্যার। হ্যাঁ, আমরা যারা আসলে যারা আমি এই ক্ষেত্রে আমি খুব ভালো জানি, কারণ হলো আমার কাছে আপনার মানে আপনার বাংলাদেশের টোটাল ইন্ডাস্ট্রিকে কি ভাবে ভাগ করতে হয়, আবার প্রতিটা ইন্ডাস্ট্রির ভিতরে কত জাতের ইন্ডাস্ট্রি আছে সব আমার ব্যক্তিগত আমি রিপোর্ট করি, আমি এগুলো জানি। স্যার পাবলিক ইউটিলিটি সার্ভিস তো ওইটার একটা অংশ বলা যায়। অংশ ওইটা পাবলিক সার্ভিস, কত সার্ভিস আছে, কিন্তু সেটা হচ্ছে পাবলিক ইউটিলিটি সার্ভিস হচ্ছে ওয়ান পার্ট অফ টোটাল সার্ভিস। এটা একটু স্পেসিফিক করা যেগুলো পাবলিক। আবার ইন্ডাস্ট্রির ভিতরে হচ্ছে, আবার ইন্ডাস্ট্রির ভিতরে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, তার মধ্যে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, তারপর সার্ভিস ইন্ডাস্ট্রি আছে। জি জি। এইভাবে আপনি একটা 2-3 জায়গাও যাইতে পারে, অসুবিধা নাই। দুইটাতে ডেফিনিশন তো এক এক জায়গায় এক একটা। যেমন ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা বলছি ব্যাংকিং একটা ইন্ডাস্ট্রি, ঠিক আছে? ব্যাংকিং একটা ইন্ডাস্ট্রি এবং সেটা সার্ভিস ইন্ডাস্ট্রি। এই সার্ভিস ইন্ডাস্ট্রি আবার এখানে পাবলিক ইউটিলিটি সার্ভিস। আবার বলা হচ্ছে ব্যাংকিং হচ্ছে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। এখানে আপনার কি আছে, আপনার লাভ লসের ব্যাপারও আছে এখানে, এই জন্য এটা কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। কমার্শিয়াল মানে কি, যেখানে মানি ট্রানজাকশন হয় সেটাকে বলা হচ্ছে কমার্শিয়াল ট্রানজাকশন এস্টাবলিশমেন্ট, ঠিক আছে? একটা কয়েক জায়গায় যাবে। আমরা কলম ছিল রে। হ্যাঁ বলেন, আর কোনো কথা আছে কারো? বলেন স্যার। এবং এই সার্ভিসটা পাবলিক ইউটিলিটি সার্ভিসটা এটা তো স্যার একটা রিজনেবল রেটের মধ্যে হবে, তাই না স্যার? রিজনেবল রেট মানে আবার ক্লিয়ার করে বলেন। মানে হচ্ছে এটা মানুষের সাধ্যের মধ্যে থাকবে মানে এই রেটটা। অবশ্যই পাবলিক ইউটিলিটি সার্ভিস হচ্ছে যে কোনো পাবলিক এটাকে ইউজ করতে পারবে। মনে করেন যে আপনার হসপিটাল, আপনি হসপিটাল যদি আপনি টাকা দেন আপনি হসপিটালে যেতে পারবেন। জি স্যার। এটা হচ্ছে পাবলিক ইউটিলিটি সার্ভিস। জি স্যার। হ্যাঁ, ব্যাংকিং আপনি টাকা দিলে ব্যাংকে যেতে পারবেন, আপনি ব্যাংকিং সার্ভিস দিতে পারবেন, এটা হলো পাবলিক ইউটিলিটি সার্ভিস। জি স্যার। দেন হচ্ছে ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন বলতে আমরা কি বুঝি বলেন তো? শ্রমিকদের বলছে কর্মচারীদের স্বার্থ রক্ষার জন্য একটা সংস্থা। হ্যাঁ, স্বার্থ রক্ষার জন্য একটা সংস্থা, রাইট। এবং সেটা রেজিস্টার্ড হবে, এই যে রেজিস্টার্ডের নিয়ম টিয়ম ওখানে দেওয়া আছে। সেটা হচ্ছে 13 নম্বর চ্যাপ্টারে আমরা দেখি। দেন হচ্ছে ডিসচার্জ বলতে আমরা কি বুঝি? স্যার ডিসচার্জটা হচ্ছে যে কাজগুলো থেকে মানে কোনো একটা রিজনের কারণে ফিজিক্যাল আর মেন্টালি যদি সে অসামর্থ্যবান হয়ে যায় বা কন্টিনিউয়ালি তার শরীর অসুস্থ থাকে বা ইল হয়ে যায় ওয়ার্কার, তাহলে সেক্ষেত্রে সে ডিসচার্জ হয়ে যাবে। এখানে দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে ডিসচার্জ আর একটা রিট্রেন্সমেন্ট। দুইটার মেইন পার্থক্য কি বলেন তো? ডিসচার্জ এবং রিট্রেন্সমেন্টের ক্ষেত্রে একটা তো আলটিমেটলি মানে কোম্পানির ক্ষমতা, সে হচ্ছে তার শ্রমিকদের রাখতে পারতেছে না। আরেকটা তো স্যার হচ্ছে আলটিমেটলি শ্রমিকের অক্ষমতা, সে হচ্ছে কাজ করতে পারছে। রাইট, আমি এই আনসারটা চাচ্ছিলাম, থ্যাংক ইউ। এখানে মেইন পার্থক্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে এমপ্লয়ি অক্ষমতা আর একটা হচ্ছে এমপ্লয়ারের অক্ষমতা। এমপ্লয়ারের যেটা অক্ষমতা সেটা হচ্ছে রিট্রেন্সমেন্ট, এমপ্লয়ি যেটা অক্ষমতা সেটা হচ্ছে ডিসচার্জ। ক্লিয়ার? জি স্যার। মেইন পার্থক্য এটা লিখবেন যদি কোনো কারণে পার্থক্য আসে। স্ট্রাইক বলতে আমরা কি বলছি? কাজ না করার মানে ইচ্ছা, রিফিউজাল, কোনো রিফিউজাল, কাজ করবো না বা হচ্ছে কোনো একটা অ্যাক্টিভিটিসে আমরা হচ্ছে স্টপ থাকবো, বা আমাদের কোনো একটা দাবি আছে সেটা যদি আমরা আদি মেনে না নেওয়া হয়, সে তাহলে আমরা হচ্ছে এই কাজগুলো যে কন্টিনিউয়াস যে প্রসেস গুলো আছে সেগুলো থেকে আমরা হচ্ছে নিজে থেকে বিরত রাখবো, বিরত রাখা। হ্যাঁ, এবং সেটা কি কয়জন হতে পারে? তো এনি নাম্বার, এনি নাম্বার, ঠিক আছে? সেটা এনি নাম্বার। আপনি পার্সোনালি একজন আপনি বলতে পারেন যে আমি স্ট্রাইক করছি, আমি কাজ করব, মানে আমি এটা কাজ করবো না। আপনি একজনও হতে পারে, সেটা সাথে আমার মিলে না, আমি এটা আমি গ্রহণ করি না। ম্যাটারনিটি বেনিফিট বলতে আমরা কি বুঝি? এটা তো যে ম্যাটারনিটি লিভ যেটা আর কি, মানে যেটা হচ্ছে স্যার একটা মানে বেনিফিট, ম্যাটারনিটি বেনিফিট। হ্যাঁ স্যার, ম্যাটারনিটি বেনিফিট। বেনিফিট, জি স্যার। একটা মানে একটা যখন হচ্ছে একটা উইমেন যখন প্রেগনেন্ট থাকে তখন তাকে একটা সাম অফ মানি দেওয়া হয় ফর দা সার্টেন টাইম।
লিভ সহ যে মানি দেওয়া হয় যে হিউম্যান ওয়ার্কার উইথ লিভ স্যার যখন তখন যে সাম অফ মানি পেয়েবল মানে করে তখন ওইটা আর কি বোঝায় যখন কোনো হিউম্যান ওয়ার্কার লিভ নেয়। আপনার ম্যাটারনিটি বেনিফিট হচ্ছে আপনার যেমন যাদের যে ম্যাটারনিটি যখন ইয়া হয় তার যত খরচ আছে খরচটা অনেক অর্গানাইজেশন সেই খরচটা ফুললি বিয়ার করে। অনেক ক্ষেত্রে আবার এটা একটা লিমিটেশন আছে 60,000 40,000 50,000 হ্যাঁ 20,000 মানে যে অর্গানাইজেশন দেখতে অর্গানাইজেশন দেখতে এই যে জিনিসটা মানি সাম অফ মানি পেয়েবল যেটা মানি পেয়েবল করা হয় সেটাকে বলা হচ্ছে একটা ওমেনকে হ্যাঁ ওয়ার্কার উইকলি তাকে ছুটিও দেওয়া হবে এবং সেটাকে মানিও পেয়েবল করা হবে সেটা ম্যাটার। অ্যাডাল্ট বলতে কি আমরা কি বুঝি? সবাই অ্যাডাল্ট স্যার, আমরা সবাই যারা 18 এন্ড অ্যাবাভ সবাইকে অ্যাডাল্ট তো হইছে ইন্টারমিডিয়েট পাসের পরে অ্যাডাল্ট হয়ে যায় তাই না? তাহলে স্টুডেন্ট যারা সবাই অ্যাডাল্ট। জি ডিসমিসাল মিন্স কি? ডিসমিসাল বলতে আমরা কি বুঝি? হ্যাঁ মিসকন্ডাক্টের কারণে যদি কোনো একটা ওয়ার্কার হচ্ছে এমপ্লয়ি তাকে ছাঁটাই করে তাকে হচ্ছে আলটিমেটলি ডিসমিসাল বলা হয় আর কি। হ্যাঁ ডিসমিসাল হচ্ছে সবচেয়ে খারাপ এবং সেটা হচ্ছে কিসের জন্য? মিসকন্ডাক্টের জন্য। মিসকন্ডাক্ট এমপ্লয়ার তাকে ওয়ার্কারকে ছাঁটাই করবে কিসের জন্য? ওয়ার্কারের মিসকন্ডাক্টের জন্য। মিসকন্ডাক্ট গুলা কি আমরা আগে মানে পরে পড়বো, আমরা আগেও কিন্তু আমরা ইয়েতে দেখছি, আমরা পাওয়ার পয়েন্ট আমরা এগুলো দেখছি। কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বলতে আমরা কি বুঝছি? স্যার সব এন্টিটি তো কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের আন্ডারে পড়ে। যে কোনো বিজনেস এন্টিটি। হ্যাঁ যে কোনো বিজনেস এন্টিটি না। হ্যাঁ যে কোনো বিজনেস যেটা ইন্ডাস্ট্রিতে পড়বে সেটা কমার্শিয়াল পড়বে না। টোটাল পৃথিবীর সবকিছু দুই প্রকার, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর একটা কমার্শিয়াল। ও জি স্যার, হ্যাঁ একটা হচ্ছে জি স্যার, একটা হচ্ছে কমার্শিয়াল আইআরসি আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি। এটা হচ্ছে ঠিক আছে, আপনি আলাদা দুই জিনিস। আপনি যিনি ইন্ডাস্ট্রিয়াল করবেন উনি ওই ইন্ডাস্ট্রিয়াল আপনার ওই যে এস্টাবলিশমেন্টে চলে যাবে। ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টে কি কি এগুলো থাকবে। দেন আরেকটা পার্ট হচ্ছে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। স্যার কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। ওকে বুঝতে পারছি। ওই আইআরসি যদি একটু সংজ্ঞা নিয়ে আসছেন, আইআরসি ঠিক একই রকম। ইন্ডাস্ট্রিয়াল আইআরসির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো করতে পারবেন, আপনি রিয়ারমেন্টস ইনপুট করতে পারবেন। আর কমার্শিয়াল আইআরসির মাধ্যমে আপনি কমার্শিয়াল ভাবেই করতে পারবেন। ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে যে যে বেনিফিট গুলো পাওয়া যায়, গভর্নমেন্ট যেগুলো আপনাকে ছাড় দিচ্ছে, ডিউটি আপনাকে মকুব দিচ্ছে, সেগুলো কমার্শিয়ালকে দিবে না। কমার্শিয়ালের ক্ষেত্রে আপনি দেখবেন যে ওই যে রেট গুলা যেটা আছে, ট্যারিফের যে বইটা দেওয়া আছে, এখানে এক এক রেট। কমার্শিয়ালের ক্ষেত্রে এক রেট, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আরেক রেট। জি স্যার, একটা জিনিস দেখা যায় কি, আমি যেটা দেখতেছি বা দেখা যাচ্ছে আজকে থেকে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি যেটা বা ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট, সেটা হচ্ছে স্যার যারা কিনা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং এ ইনভলভ। এটা কি স্যার ঠিক আছে যে ম্যানুফ্যাকচারিং হইলেই সেটা কি ইন্ডাস্ট্রিয়াল? ম্যানুফ্যাকচারিং হইলেই না, ইন্ডাস্ট্রি সার্ভিস ইন্ডাস্ট্রি হতে পারে। আপনি মনে করেন যে বাংলাদেশের ওয়ালটন, জি হ্যাঁ ওয়ালটনের সংখ্যা দেওয়া ঠিক হবে না। আপনি মনে করেন কোন একটা ইন্টারনেট কোন একটা বাংলাদেশ কোন একটা বিজনেসম্যান, যেমন স্যার লিংক থ্রি, সে যদি কোনো কিছু আপনি আনে, সে তো ইন্ডাস্ট্রিয়াল আইসির মাধ্যমে আনবে, সে তো সার্ভিস ইন্ডাস্ট্রি। ঠিক আছে, আচ্ছা জি এরকম আর কি। আপনি শুধু ম্যানুফ্যাকচারিং হতে হবে সেরকম না। আচ্ছা আচ্ছা স্যার, এই যে এই ব্যাপারগুলো স্যার, এই জিনিসগুলো কোথায় পাওয়া যায় স্যার? কোনো আইডিয়া আছে যে কোনটা ইন্ডাস্ট্রিয়াল আন্ডারে? একদম স্পেসিফিক বাংলাদেশ ব্যাংকের পাবেন। বাংলাদেশ ব্যাংকের আপনার সেক্টর কোড সেক্টর কোড SGS1 SGS2, ঠিক আছে, ওখানে এগুলা দেওয়া আছে। এবং ওই অনুযায়ী এমআইএস থেকে শুরু করে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব জায়গায় এরকম করে আবার আলাদা আলাদা ভাগ করে দিতে হয়। আপনার প্রতি বছরের শুরুতে আপনার টার্গেট সেট করতে হয়, লিমিট সেট করতে হয়, কোন কোন সেক্টরের জন্য কত কি আমি ইনভেস্ট করবো বা কত হবে, আবার সেটা এগেইনস্টে আমার বর্তমানে কত হয়েছে সেটা আমাদের সাবমিট করতে হবে। এবং সেটা ওখান থেকে পাবেন SGS1 SGS2 থেকে। ওকে স্যার, সেক্টর কোডটা জি বুঝতে পেরেছি। হ্যাঁ সিআইবি রিপোর্টিং এর লাগে। হ্যাঁ সিআইবি রিপোর্টিং এর পরে আপনি সেক্টর কোড অনুযায়ী। জি স্যার, জি থ্যাংক ইউ। তাহলে আমাদের কি হলো এখানে? কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট আমরা কি পেলাম বলেন, একজন বলেন।
এখানে বলা হচ্ছে ডাইরেক্টলি বলছে বিজনেস অফ অ্যাডভার্টাইজিং, এখানে তিনটা বিজনেসের কথা বলা হয়েছে, অ্যাডভার্টাইজিং এর বিজনেস, কমিশন, ফরওয়ার্ডিং, এটা ডাইরেক্টলি বলা আছে যে এই যে বিজনেসগুলো, অথবা হুইচ যে কমার্শিয়াল এজেন্সি, অথবা অন্য ক্ষেত্রে যেগুলো কমার্শিয়াল এজেন্সি হিসেবে কাজ করে, এবং এইগুলা কি, এগুলাতে ইনক্লুড থাকে ক্লারিক্যাল ডিপার্টমেন্ট অফ এ ফ্যাক্টরি অর অফ এন ইন্ডাস্ট্রিয়াল অর কমার্শিয়াল আন্ডারটেকিং। ঠিক আছে, ক্লারিক্যাল ডিপার্টমেন্ট কিছু থাকে, যেমন বাইং হাউস বলি বা যেটি বলি, সেগুলোর ক্ষেত্রে হতে পারে। অফিস এস্টাবলিশড অফ এ পারসন হু ফর দ্য পারপাস অফ ফুলফিলিং কন্ট্রাক্ট উইথ এনি কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়ি ওয়ার্কার। ইউনিট অফ জয়েন্ট স্টক কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে কোনো একটা ইউনিটে যদি কাজ করে, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংকিং কোম্পানি, ব্রোকারেজ হাউস, হ্যাঁ, এই যে হাউসগুলো, স্টক এক্সচেঞ্জ, ক্লাব, হোটেল, রেস্টুরেন্ট, ইটিং হাউস, সিনেমা, থিয়েটার, হ্যাঁ, এইগুলো হচ্ছে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। এগুলাতে কোনো প্রোডাকশন হয় না, অথবা কোনো আপনার কোনো ভ্যালু এডিশন হয় না, এগুলাতে যেটা আছে সেটা আপনাকে দেখানো হয়। দেন আমরা বলবো ওয়েজেস বলতে আমরা কি বুঝি, একজন বলেন, এটা তো পারবেন, এটা বলেন। স্যার ওয়েজেস তো স্যালারি, মানে হ্যাঁ, সেখানে কি কি থাকবে, এগুলো স্যালারি তো আমরা জানি, এখানে কি কি থাকবে, সব থাকবে স্যার, এই যে অল রিমুনারেশন। হ্যাঁ, এক্সেপ্ট গুলো বলেন তাহলে, সব বুঝছি। তারপর বলেন কোনগুলো থাকবে। স্যার গ্র্যাজুইটি থাকবে না স্যার? হ্যাঁ, গ্র্যাজুইটি থাকবে না স্যার? অ্যালাউন্স, ট্রাভেলিং যে অ্যালাউন্সটা থাকে সেটা থাকবে না। কথা কিন্তু আর বলা নাই। তারপর স্যার হচ্ছে অ্যাকোমোডেশনের যে খরচটা সেটা থাকবে না স্যার, অ্যাকোমোডেশনের এটা মনে হয় যে ওয়াইজের ভিতর পড়ে যা, বুঝছেন, গ্র্যাচুইটির কথা এখানে বলা নাই। স্যার গ্র্যাজুইটি কি থাকবে স্যার ওয়েজেসে স্যার? তাই তো মনে হচ্ছে। আবার গ্র্যাচুইটি সংজ্ঞা তো কিন্তু বলছে ওয়াইজেস পেমেন্ট। স্যার ওয়েজেস তো স্যার আমরা সাধারণত স্যার পে করি স্যার উইকলি, আওয়ারলি অর ডেইলি স্যার। কিন্তু গ্র্যাজুইটির মধ্যে কিন্তু ওয়েজেসটা ছিল, যে ওয়েজেসটার উপরে ডিপেন্ড করে কিন্তু তারা টার্মিনেশন অনুযায়ী গ্র্যাজুইটিটা পাবে। হ্যাঁ, গ্র্যাচুইটি এই যে গ্র্যাচুইটি মিন ওয়াইজেস পেয়েবল অন টার্মিনেশন। জি জি স্যার, ঠিক আছে, এখানে কিন্তু গ্র্যাচুইটির কথাটা বলা আছে। দ্যাট মিন্স গ্র্যাজুইটিটা মানে ওয়েজেসের মধ্যে অ্যাড আছে গ্র্যাজুইটিটা। আবার এখানে দেখেন, এখানে আমাদের এই যে ওয়েজেসের সংজ্ঞার ভিতরে বলতে সবগুলাই যা যা আছে সব পেমেন্টই হবে, এক্সেপ্ট কোলা বাট নট ডাজ নট ইনক্লুড থাকবে না কোনটা, হাউস অ্যাকোমোডেশন, লাইট, ওয়াটার, মেডিকেল অ্যাটেন্ডেন্স, আদার ইমিউনিটি সার্ভিসেস এন্ড জেনারেল সোশ্যাল অর্ডার অফ দ্য গভর্নমেন্ট। এনি পেনশন এন্ড প্রভিডেন্ট ফান্ডটা থাকবে, পেনশন ফান্ড এন্ড প্রভিডেন্ট ফান্ড, এটা আপনি ওয়েজেসে হবে না। ট্রাভেলিং অ্যালাউন্স, দ্য ভ্যালু অফ দ্য ট্রাভেলিং কনসেশন, এটাও ওয়েজেসে আসবে না। হ্যাঁ, তারপরে দিতে স্পেশাল কোনো এক্সপেন্সেস এন্টাইটেল করে চাইলে সেটা ওয়েজেসে আসবে না। ঠিক আছে, গ্র্যাচুইটিকে ওয়েজেসের ভিতরে অ্যাড করেছি। স্যার স্যালারি আর ওয়েজেস কি সেম, নাকি স্যালারি এবং ওয়েজেস এর মধ্যে কোনো ডিফারেন্স? স্যালারি ওয়েজেস সেম না, স্যালারি আর সহ আরো আদার যা যা আছে সবগুলো ওয়েজেস ইনক্লুডেড, তার মানে ওয়েজেস সমান স্যালারি প্লাস আদার্স। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে, বুঝতে আর পারছি। স্যালারি হচ্ছে একটা শুধু স্যালারি। ও আচ্ছা আচ্ছা, ও বুঝছি, কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট। স্যালারিটা তো এক্সপ্রেসড থাকে, এখানে এক্সপ্রেস আর ইমপ্লাইড দুটোই থাকবে ওয়েজেস। সবই হতে পারে, হ্যাঁ, আমরা আদার বেনিফিট যেগুলো আছে সেগুলো হতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে, ইমপ্লাইড প্লাস স্যালারি। হ্যাঁ, ওকে, আপনি যারা ব্যাংকিং মূলত বেসিক যেটা পায় সেটা হচ্ছে স্যালারি। সেটাও ওয়েজেস। আচ্ছা বুঝতে পারছি, মানে স্যার ওয়েজেস এর আন্ডারে হচ্ছে স্যালারি। স্যালারি ওয়েজেস আন্ডারে স্যালারি, রাইট। জি। দেন আমরা বলবো লে অফ বলতে কি বুঝি। তাহলে এই যে এখন লে অফ হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার, পরে বিভিন্ন প্রাইভেট কোম্পানি গুলাতে এখন স্যার এই যে ইয়া হচ্ছে, মানে হচ্ছে লে অফ করে দিচ্ছে, মানে হচ্ছে মেশিনারি ব্রেকডাউন, সিভিল কমিশন, পাওয়ার আউটেজ, এগুলো কি পড়ে স্যার লে অফের মধ্যে? হ্যাঁ, সব ব্রেকডাউন, পাওয়ার টাওয়ার এগুলো যদি না থাকে, এর জন্য যে যদি ইনএবিলিটি হয় এমপ্লয়ারের, তাদেরকে তাহলে সেটা বলা হচ্ছে লে অফ। জি স্যার। লে অফ আর ইন্টারেস্টমেন্টের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? হ্যাঁ, লে অফ আর রিটেনমেন্টের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? দুইটাই তো স্যার ছাঁটাই, ঠিক না স্যার? দুইটাই ছাঁটাই। তাহলে স্যার পার্থক্যটা এখানে ক্ষেত্রে মেইনলি যেটা হয়, রিটেনমেন্ট হচ্ছে আপনার যেটা আপনার এমপ্লয়ারের যে ক্যাপাসিটি ছিল, ওয়ার্কিং এর যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির অর্ডার নাই, ইউটিলাইজেশন করতে পারে না। ওখানে মেইন সমস্যা হচ্ছে ইউটিলাইজেশন করতে পারে না। আর লে অফের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে আপনার যে আপনার আদার যে জিনিসগুলা এটা তৈরি করতে যা যা লাগে, আপনার অর্ডার প্রচুর আছে কিন্তু সে কয়েল পায় নাই, পাওয়ার পায় নাই, র মেটেরিয়ালস নাই, ঠিক আছে,
আপনার ওই ব্রেক মেশিনারি এতে শুধু নষ্ট হয়ে যাচ্ছে, এইসব কারণে যেগুলো হয় সেগুলো চলে যাও। আর আপনার শর্টেজ হয়ে গেছে, আপনার অর্ডার নাই, আপনার ইয়ে করতে পারতেছে না, মানে নতুন করে সে প্রোডাকশন করে সেল করতে পারতেছে না, সেই ক্ষেত্রে হয়ে গেছে আপনার লুপ হয়ে গেছে বেশি রিডান্ডেন্সি। এই রিডান্ডেন্সি হচ্ছে রিট্রেন্সমেন্ট, আর লে অফ হচ্ছে আপনার এই যে এটা তৈরি করতে যা যা লাগে সেই জিনিসগুলো শর্টেজ পড়ে গেছে। দুই সংজ্ঞাটা এইভাবে দেওয়া আছে। জি স্যার। ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট বলতে আমরা কি বুঝছি? ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট স্যার ওই যে একটু আগে যেটা বললেন স্যার, যে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। হ্যাঁ, এই যে এটাই স্যার সেটা। তাহলে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট যেগুলো এরকম ম্যানুফ্যাকচারিং কিছু হবে, অল্টারিং, রিপেয়ারিং, হ্যাঁ, পেকিং, এই যে যেগুলো আছে ওয়ার্কশপ বললে যেটাকে বলা হয়, 5 জনের ম্যানুফ্যাকচারিং প্রসেস হবে, 5 জনের যে বেশি লোক কাজ করবে, হ্যাঁ, এই সবগুলো হবে, তখন এটাকে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট হিসেবে বলা হবে। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বলতে কি বুঝি এটা বলেন? আচ্ছা, বলেন, একদিন বলেন। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট ডিসপিউট বলতে আলটিমেটলি এটা হইতে পারে এমপ্লয়ির সাথে এমপ্লয়ি, এমপ্লয়ির সাথে আলটিমেটলি ওয়ার্কার, অথবা ওয়ার্কারের সাথে ওয়ার্কার, একটা দ্বন্দ্ব হইতে পারে। একটু লাউডলি বলেন স্যার, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট বলতে আলটিমেটলি এমপ্লয়ির সাথে এমপ্লয়ার একটা দ্বন্দ্ব হইতে পারে, অথবা ওয়ার্কারের সাথে এমপ্লয়ার দ্বন্দ্ব হইতে পারে, অথবা হচ্ছে ওয়ার্কারের সাথে ওয়ার্কার দ্বন্দ্ব হইতে পারে। এটা হইতে পারে এমপ্লয়মেন্ট অথবা নন এমপ্লয়মেন্ট এই ইস্যুস গুলোর ক্ষেত্রে। থ্যাংক ইউ। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট হচ্ছে আপনার ডিসপিউট হয়েছে, অর্থাৎ তাদের মধ্যে মতভেদ অথবা ডিফারেন্স হয়েছে, ডিসপিউট অর ডিফারেন্স। সেটা কার কার ভিতরে হতে পারে? এমপ্লয়ার টু এমপ্লয়ার, এমপ্লয়ার টু ওয়ার্কার, ওয়ার্কার টু ওয়ার্কার, হ্যাঁ, এবং যার এটা দেয়ার কানেক্টেড গিয়ে পরে কিন্তু এমপ্লয়মেন্টে, নন এমপ্লয়মেন্টে, ট্রান্সফার এমপ্লয়মেন্টে, কন্ডিশন অফ ওয়ার্কার, এনি পারসন, এই সবগুলো ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট। আপনি যখন ডেফিনিশন গুলো মানে একটা সাথে লিঙ্ক করে যখন আপনি ডেফিনিশন গুলো পড়বেন তখন ডেফিনিশন গুলো মনে থাকবে। টোটাল ডিসেবলমেন্ট বলতে কি বুঝি? আমরা পার্শিয়াল ডিসেবলমেন্ট পড়ছিলাম যে সে আলটিমেটলি কিছুটা লেভেলে হচ্ছে সে হচ্ছে ডিসেবল থাকে, আর টোটাল ডিসেবলমেন্ট বলতে আলটিমেটলি সে ধরনের ডিসেবলমেন্ট যে সে অক্ষম, মানে পার্মানেন্টলি সে অক্ষম তার কাজগুলো কমপ্লিট করতে। স্যার পার্শিয়ালটা হচ্ছে স্যার টেম্পোরারি, আর এটা হচ্ছে টেম্পোরারি প্লাস পার্মানেন্ট। জি স্যার, পার্শিয়ালটা ছিল যে আপনার হচ্ছে ওয়ার্কিং ক্যাপাসিটিটা ডিক্রিজ করে ফেলে, ওয়ার্কিং ক্যাপাসিটিটা ডিক্রিজ করছে, আপনি ওই আগে যেভাবে কাজ করতে পারতো সে কাজ করতে পারতেছে না, ঠিক আছে। আর এটাও বলা হচ্ছে যে ইনক্যাপাসিটি হচ্ছে ফুললি, সে অল ওয়ার্ক, সব কাজই সে কাজ করতে ইনক্যাপেবল, তখনই তাকে বলা হচ্ছে টোটাল ডিসেবলমেন্ট, সে একেবারেই কাজ করতে পারবে। এই ছিল আমাদের ডেফিনিশন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে রিট্রেন্সমেন্ট হচ্ছে কি আপনার নট অ্যাজ এ মেজার অফ পানিশমেন্ট, মানে এখানে যখন আবার কাজ থাকে তখন এমপ্লয়মেন্টকে মানে এমপ্লয়ীদেরকে আবার আনা হয় কোম্পানিতে, বাট লে অফটা হচ্ছে যে ছাঁটাইকরণ হয় তখন কি সেম প্রসেসিংটা হয়, যে যখন মেশিনারি বা ম্যাটেরিয়ালস আমার ঠিকঠাক থাকে তখন কি আমি আবার কর্মীকে জয়েন করাতে পারি, মানে এরকম কোনো প্রসেসিং আছে? এটা লে অফের ক্ষেত্রে তো আমরা ডিটেইলস করব, তো আমার যা হিসাবে যেটা হচ্ছে সেটাও আপনার আবার নিতে পারেন, কিন্তু সেই বলে ওরা ডাইরেক্টলি এরকম কন্ডিশন নাই। রিট্রেন্সমেন্টের যে কন্ডিশন আছে লে অফের কন্ডিশন নাই। লে অফে সাধারণত আপনার যখন কয়েল শর্টেজ থাকে, এই শর্টেজ থাকে সাধারণত হচ্ছে যারা আপনার একটু নন পারফর্মার তাদেরকেই আপনি ছাঁটাই করে দেওয়া হয়। আর রিট্রেন্সমেন্টের ক্ষেত্রে এইজ দেখে আপনার সার্ভিস এইজ ওইগুলো দেখা হয় রিট্রেন্সমেন্টের। লে অফের ক্ষেত্রে হচ্ছে আপনার যেখানে যাদের মনে হচ্ছে যে খুব জরুরি না, তারা কম পারফর্মার, সেক্ষেত্রে লে অফ করা হয়। লে অফের ক্ষেত্রে ফেরত যোগ দেওয়া হয় না, দেওয়ানো হয়। রিট্রেন্সমেন্ট দিয়ে যদি যখন কোনো অর্গানাইজেশন করা হয় সেক্ষেত্রে এটা আমরা যোগ দেওয়া, কারণ রিট্রেন্সমেন্ট ক্ষেত্রে আপনার সবই ঠিক আছে, আপনার এটা সিজনাল, হ্যাঁ, আপনি সিজনাল একটা মানে ইন্ডাস্ট্রি অথবা সিজনাল কোনো কিছু
এই সিজনে আপনার অর্ডার কম, এই সিজনে কিছু লোক সাপ্লাই করে মানে আপনার রিটেনশন করে দিবে, আবার 6 মাস পর আবার অর্ডার আসবে, আবার তাদেরকে আবার নিবে, এটা হলো রিটেনশন। লেও বলছে আপনার ইলেকট্রিসিটি নাই, আপনার ব্রেকডাউন, মেশিন নষ্ট হয়ে যাচ্ছে, মেশিন র মেটেরিয়ালস নাই, সুতরাং এই ক্ষেত্রে আবার নতুন করে র মেটেরিয়ালস পাবে বা ইয়ার করবে, এটা মানে এই জন্য তাদের ছাড়া এরকম কোনো কন্ডিশন নেই। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ। লেবার ক্ষেত্রে তা নেওয়া হয় না। জি স্যার। তারপর আমরা পড়বো, আমরা ডিটেলস নিচে আমরা দেখি পাই কিনা। কন্ডিশনস অফ এমপ্লয়মেন্ট। কন্ডিশন অফ এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের কন্ডিশন গুলো কি কি আপনার, আমি এখন একটু দ্রুত যাবো, এগুলা আমি যেগুলো দিছি সেগুলো আপনারা এই মার্কিং গুলো আপনারা বাসায় ভালো করে পড়বেন। ডেফিনিশন যেহেতু আমরা ক্লিয়ার হয়ে গেলে এগুলা অটোমেটিক্যালি পারবেন, সমস্যা হবে না। ক্লাসিফিকেশন ওয়ার্কার এন্ড পিরিয়ড প্রবেশন, হ্যাঁ, ক্লাস ওয়ার্কারের 2 নম্বর চ্যাপ্টার দেখেন, 2 নম্বর চ্যাপ্টারের নাম বলছে কন্ডিশনস অফ সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট। হ্যাঁ, সার্ভিস এন্ড এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সার্ভিসের কন্ডিশন কি হবে এবং এটা এমপ্লয়মেন্ট কি। প্রথমে বলছে কন্ডিশনস অফ এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের কন্ডিশন কি, এইগুলো কয়েকগুলো হচ্ছে কন্ডিশন। দেন বলা হচ্ছে ক্লাসিফিকেশন ওয়ার্কার এন্ড পিরিয়ড প্রবেশন। আমরা যে ওয়ার্কার আমরা দেখি সাধারণত যারা কাজ করে তাদের ক্ষেত্রে এরকম করে আমরা 6 প্রকারের ওয়ার্কার আমরা দেখি। ঠিক আছে, ওয়ার্কার হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে অ্যাপ্রেন্টাইস, মানে আমরা শিক্ষানবিশ যেটাকে বলে। ঠিক আছে, অ্যাপ্রেন্টিস হচ্ছে শিক্ষানবিশ। আমরা যখন কাজ করার জন্য, শিক্ষার জন্য, যেমন আপনি আইসিএমএ কমপ্লিট করার পরে আপনার একটা ইন্টার্নশিপ করতে হবে, এই যে ইন্টার্নশিপ করতেছে সেটা অ্যাপ্রেন্টিস বলা হবে। দেন বলা হচ্ছে বদলি। বদলি বলতে আমরা ডে ওয়াইজ যখন হয় তখন তাকে বলা হচ্ছে বদলি। হ্যাঁ, প্রতিদিনের একদিনের জন্য একদিনে কাজ করছে, একদিনের বেতন পাবো, এটা হচ্ছে বদলি। দেন ক্যাজুয়াল ওয়ার্কার। ঠিক আছে, মানে আপনি অন্য থার্ড পার্টি থেকে আপনি ওয়ার্কার নিয়ে আসলেন, কাজ করানোর জন্য থার্ড পার্টিকে বললেন, সে কিছু লোক দিল, আপনি কাজ করলেন, হ্যাঁ, তাকে থার্ড পার্টিকে স্যালারি দিয়ে দিলেন, আর ওই থার্ড পার্টি তারপর তাদেরকে স্যালারি দিলেন। ক্যাজুয়াল, হ্যাঁ, তাদের পার্মানেন্ট না। ক্যাজুয়াল ওয়ার্কারদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তাদের যে লং টার্ম বেনিফিট, সেই বেনিফিট গুলো থাকে না, যেটাকে আমরা বলছি গ্র্যাচুইটি, পেনশন বা প্রভিডেন্ট ফান্ড, এগুলো থাকে না ক্যাজুয়ালদের ক্ষেত্রে। দেন বলা হচ্ছে টেম্পোরারি। তাহলে অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে তো নরমালি আছে, তাকে একটা নির্দিষ্ট একটা কি দেওয়া হয়, সম্মানই দেওয়া হয়, এর যদি দেয়, আর না দিলে তো নাই, তার শিক্ষার জন্য সে শিখতেছে। হ্যাঁ, দেন হচ্ছে বদলি হচ্ছে ডে ওয়াইজ ডে। এই ক্ষেত্রে আপনি তাকে, সে কাজ করলো, তার কাজের বিনিময়ে তাকে আপনি পেমেন্ট করে দিলেন, এটার জন্য আপনার কোনো প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এই সেই কিছু লাগে না। ক্যাজুয়ালের ক্ষেত্রে কিছু লাগে না, তাকে মান্থলি পেমেন্ট করা হয়। ক্যাজুয়ালের ক্ষেত্রে নরমালি যেটা হচ্ছে মান্থলি করা হয়। দেন টেম্পোরারি, আপনি 1 মাসের জন্য, 1 বছরের জন্য নিয়োগ দিলেন, 2 বছরের জন্য নিয়োগ দিলেন, প্রজেক্টের জন্য যত বছর, 5 বছর প্রজেক্ট, 5 বছর জন্য নিয়োগ দিলেন, এটা হলো টেম্পোরারি। দেন প্রবেশনার হচ্ছে আপনি যখন পার্মানেন্ট ওয়ার্কার নিয়োগ দিবেন, তাকে কাজ শেখার জন্য 1 to 6 মাস, সে কিন্তু যথাযথভাবে সে তার প্রস্তুত হচ্ছে কিনা, 6 মাস, 1 বছর, 2 বছর, আপনি তাকে যে সময়টা দেওয়া হয়, এই সময়ের ভিতরে যখন সে থাকে তাকে বলা হয় প্রফেশনাল। দেন বলা হচ্ছে পার্মানেন্ট, এবং তারপর সর্বশেষ হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কার। তাহলে আমরা পাইলাম যে ওয়ার্কার হচ্ছে 6 প্রকার: অ্যাপ্রেন্টিস, বদলি, ক্যাজুয়াল, টেম্পোরারি, প্রফেশনাল, পার্মানেন্ট। আপনি অ্যাটলিস্ট পরীক্ষা আসলে ক্লাসরুম ওয়ার্কার ক্ষেত্রে 6টা বইলে 2 লাইন করে লিখতে হবে। আমার মনে হয় আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো লিখলেই হয়ে যাবে। এখানে এইগুলো এখানে বলা আছে। ওয়ার্কার বলতে মানে অ্যাপ্রেন্টিস ওয়ার্কার বলতে কি বোঝায়? হ্যাঁ, সে লার্নার থাকবে, লার্নার। হ্যাঁ, পেইড অ্যালাউন্স ডিউরিং দ্য পিরিয়ড অফ হিজ ট্রেনিং, সেই ট্রেনিং পিরিয়ড তাকে কিছু একটা অ্যালাউন্স দেওয়া হয়। দেন আমার এখানে বলা হচ্ছে যে বদলি কাকে বলা হয়। হ্যাঁ, ইন দ্য পোস্ট অফ পার্মানেন্ট ওয়ার্কারের পোস্টে তাকে নেওয়া হয় যে ওয়ার এ প্রফেশনাল ডিউরিং দ্য পিরিয়ড হুইচ দ্য টেম্পোরারি অ্যাবসেন্ট। যে কেউ যদি মনে করেন যে আপনার টেম্পোরারি অ্যাবসেন্ট থাকে, পার্মানেন্ট ওয়ার্কার অথবা প্রফেশনাল ওয়ার্কার, তার জায়গায় যাদেরকে নেওয়া হয় যে 1 দিন, 2 দিন, 3 দিন বা 1 মাসের জন্য সে কাজ করছে, তাকে বলা হচ্ছে বদলি। একজনের বিপরীতে আরেকজন কাজ করা, এটা বলে বদলি। ওয়ার্কার কল্ড ক্যাজুয়াল ওয়ার্কার কাদেরকে বলা হবে? হ্যাঁ, অফিস এমপ্লয়মেন্ট ইন এস্টাবলিশমেন্ট অফ ক্যাজুয়াল নেচার থাকে। হ্যাঁ, এন্ড তারপর বলা হচ্ছে যে আপনার টেম্পোরারি ওয়ার্কারকে টেম্পোরারি নেচার বলা হবে। হ্যাঁ, দেন বলা হচ্ছে প্রফেশনাল কাকে বলা হয়। হ্যাঁ, এইগুলা আপনার যে ওয়ার্কারের এই পার্টগুলো সবগুলো আপনি পড়বেন এখান থেকে, এই ডেফিনিশনগুলো পড়লে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমি তো বলে দিলাম যে এই 6টা ওয়ার্কার কাকে বেশি বলা হয়। দেন বলা হচ্ছে সার্ভিস বুক। সার্ভিস বুক বলতে আমরা কি বুঝি? আপনার যে আপনি দেখবেন গার্মেন্টস এর ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে আপনি দেখবেন তো সবগুলো ওয়ার্কারদের একটা বই আসে, পাসবুক বলে তারা।
ঠিক আছে, এইরকম একটা সার্ভিস বুক থাকবে। সার্ভিস বুক এটা ওন কস্ট, এমপ্লয়ার শ্যাল অ্যাট হিজ ওন কস্ট প্রোভাইড সার্ভিস বুক ফর এভরি ওয়ার্কার এমপ্লয়েড বাই হিম। তার এখানে যারা এমপ্লয়ার সবাইকে একটা করে বই দিবে। এই বইয়ে কি কি থাকবে? সার্ভিস বুক শ্যাল বি কিপড ইন দ্য কাস্টডি অফ দ্য এমপ্লয়ার, এমপ্লয়ারের কাস্টডিতে সেই বইগুলো থাকে সার্ভিস বুকগুলো। এই সার্ভিস কি কি থাকে এখানে, এই কথাগুলো এখানে বলা আছে, নিচে বলা আছে। ফর্ম অফ সার্ভিস বুক, এই সার্ভিস বুকে কি কি থাকে? সার্ভিস বুক কন্টেন্ট দ্য ফলোইং পার্টিকুলার। এখানে তার নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, তার অ্যাড্রেস থাকবে, ফাদার নেম, হাজব্যান্ড নেম অর ওয়াইফ নেম, হ্যাঁ, আরো যে আইডেন্টিফিকেশন, পিরিয়ড অফ এমপ্লয়মেন্ট, কখন সে অকুপেশন হতে, তার ডেজিগনেশন কি, ওয়াইজেস অ্যালাউন্স কি, লিভ অ্যাবিল কয়দিন সে ছুটি কাটাইছে, কন্ডাক্ট ফর দ্য অফ দ্য ওয়ার্কার তাদের সাথে কার সাথে তার কন্ডাক্ট হয়, এইগুলা তার ফর্ম অফ সার্ভিস বুকে থাকবে। ঠিক আছে, সার্ভিস বুক তাহলে সার্ভিস বুক হলে তাকে যে একটা বই দেওয়া হয়, সেই বইয়ের যে ডিটেলস দেওয়া হয় সেটাকে সার্ভিস বুক বলা হয়। এইগুলো আপনারা দেখে নেবেন, আমি সবগুলো পড়তে পারবো না। দেন বলা হচ্ছে ডেথ বেনিফিট। Death benefit, if a worker dies while a service, after a continuous service of not less than 3 years, his nominee or in the absence of the nominee, his dependent shall be paid by the employer. Dependent shall be paid by the employer a compensation at the rate of 30 days wages for every completed year of service. Death benefit হচ্ছে কাজ করতে গিয়ে সে যদি মারা যায়, তাহলে প্রতি বছর 3 বছরের চেয়ে বেশি যদি হয়, 3 বছর কম না হয়, সেক্ষেত্রে প্রতি বছর কমপ্লিটের জন্য তাকে 30 দিনের একটা ওয়াইজেস দেওয়া হবে কম্পেনসেশন হিসাবে। ফর এনি পার্ট অফ দেয়ার অফ ইন এক্সেস অফ 6 মান্থ, এবং এটা কি থাকবে? ফর এনি পার্ট দেয়ার অফ ইন এক্সেস অফ 6 মান্থ অর গ্র্যাচুইটি বলি অথবা 6 মান্থের যেটা বলি সেটার এক্সেস হবে এটা। ঠিক আছে, এটা অতিরিক্ত এই যে ডেথ বেনিফিট সেটা আপনার গ্র্যাচুইটির সাথে তুলনা দিলে হবে না। না, এখানে বলা হচ্ছে আপনার এই যে কমপ্লিটেড ইয়ার সার্ভিস দিতে হবে, অথবা ফর এনি পার্ট অফ দ্য এক্সেস অফ 6 মান্থ অর গ্র্যাচুইটি 6 মান্থের স্যালারি, অথবা আপনার যে 30 ডেজের ভিতরে যেটা হবে কমপ্লিটেড হিসাব করে যেটা বেশি হবে সেটাকে দেওয়া হবে। ইন এডিশন টু এনি আদার বেনিফিট টু হুইচ দ্য ডিসিজ ওয়ার্কার উড হ্যাভ বিন এন্টাইটেলড অ্যাজ হি রিটায়ার্ড ফ্রম দ্য সার্ভিস। দেন বলা আছে রিটেনমেন্ট। এই যে রিটেনমেন্টের ক্ষেত্রে ডিটেলস বলা আছে এখানে। No worker who has been in continuous service for not less than 1 year under an employer shall be retained by the employer unless the worker has been given 1 month notice in writing indicating the reasons for retention, or the worker has been paid in lieu of such notice wages for the period of notice. The copy of notice to be sent to the chief inspector, এইগুলো বলা হবে। অর্থাৎ রিটেনমেন্টের ক্ষেত্রে আবার একটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে নট লেস দেন 1 ইয়ার, 1 বছরের নিচে হলে সেই ক্ষেত্রে আবার রিটেনমেন্ট, আপনি সার্ভিসে 1 বছর হয় নাই, সেই ক্ষেত্রে আপনি রিটেনমেন্টের মাধ্যমে আপনি পড়বেন না। আপনাকে রিটেনমেন্টের মাধ্যমে পড়তে হলে 1 বছর চেয়ে বেশি সার্ভিস দিতে হবে। রি-এমপ্লয়মেন্ট অফ রিটেনমেন্ট ওয়ার্কার, রিটেন্স ওয়ার্কারকে যেটা আমরা বলছি সেক্ষেত্রে এখানে বলা আছে, যেটা প্রায়োরিটি কাদেরকে দিয়ে সার্ভিস, যদি লেন্থ অফ সার্ভিস আর বেশি, এটা হচ্ছে রিটেনমেন্ট অফ ওয়ার্কার রি-এমপ্লয়মেন্ট কন্ডিশন। প্রসিডিউর ফর পানিশমেন্ট, পানিশমেন্টের প্রসিডিউর কি? নো অর্ডার অফ পানিশমেন্ট আন্ডার সেকশন শ্যাল বি মেড এগেইনস্ট দ্য ওয়ার্কার আনলেস ইন দি এলিগেশন, তাকে যদি এলিগেশন যদি যেটা আছে সেটা যদি লিখিত আকারে রেকর্ডেড না থাকে, কপি দেওয়ার না থাকে, এইগুলা গিলটি না হয়, তাহলে আপনার এই যে পানিশমেন্ট দিতে হলে এই প্রসিডিউরগুলো মেনটেন করতে হবে। টার্মিনেশন অফ এমপ্লয়ার্স আদারওয়াইজ দেন বাই ডিসমিসাল, এমপ্লয়ারের মাধ্যমে টার্মিনেশন দেওয়া, আদার দেন ডিসমিসাল ছাড়া যে এমপ্লয়ের মাধ্যমে টার্মিনেশন হয়। The employment of a permanent worker may be terminated by the employer otherwise than in the manner provided elsewhere in the chapter by giving to him in writing.
তাকে যদি আপনার ডিসমিসাল বাদ দিয়ে বাকি কোনোভাবে যে এমপ্লয়ার যদি তাকে টার্মিনেশন করে, তাহলে তারে এই পন্থাগুলো ফলো করতে হবে। ঠিক আছে? ডিসমিসাল মানে ডিসমিসাল বাদ দিয়ে বাকিগুলা কি আছে এমপ্লয়ারের হাতে, সেটা দুইটা হচ্ছে, আপনার একটা হচ্ছে কি করা, এমপ্লয়ারের হাতে তো মেইনলি আছে কি বলে ডিসচার্জ রিটেনশন, এই দুইটা। অথবা যদি আমরা লে অফ বলতে পারি, লে অফ, যদিও লে অফ এমপ্লয়ার সে বাধ্য হয়ে করে। টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট বাই ওয়ার্কারের মাধ্যমে টার্মিনেশন করতে হলে কি করতে হবে? এই যে ওয়ার্কার যদি রিজাইন দেয়, তাহলে এই যে এমপ্লয়ার যে রাইটিং 60 ডেজ নোটিশ দিতে হবে, এই করতে হবে, এই নিয়মগুলা এখান থেকে আপনারা দেখে নিন। আমি চেষ্টা করতেছি সব মানে টোটাল ইয়েটা শেষ করার জন্য, লেবার একটা আজকে শেষ করে দেওয়ার জন্য। Payment of provident fund. No worker who is the number of any provident fund shall be deprived due to retrenchment, dismissal, removal, discharge, or termination of service of the benefit of the provident fund, including the employer's contribution thereto, if he is entitled to it under the rules of that fund. ঠিক আছে? অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের কাছে যেটা টাকাটা, প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা হবে, তাকে ডিপ্রাইভ করা যাবে না। শ্যাল বি ডিপ্রাইভ, নো ওয়ার্কার শ্যাল বি ডিপ্রাইভ, কোনো ওয়ার্কারকে ডিপ্রাইভ করা যাবে না ডিউ টু সেটা রিটেনশমেন্ট হোক, ডিসমিসাল হোক, রিমুভাল হোক, ডিসচার্জ হোক, টার্মিনেশন হোক, সবগুলা কারণেই হোক তাকে প্রভিডেন্ট ফান্ডে টাকা তাকে দিতে হবে। চ্যাপ্টার 3 বলছে এমপ্লয়মেন্ট এন্ড এডাল্ট স্কিম, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন এন্ড এডাল্ট স্কিম। এডাল্ট স্কিম এবং চিলড্রেনদের ক্ষেত্রে আপনার এমপ্লয়মেন্টে কি প্রহিবিশন আছে? নো চাইল্ড শ্যাল বি এমপ্লয়েড অর পারমিটেড টু ওয়ার্ক ইন এনি অকুপেশন অর এস্টাবলিশমেন্ট। নো অ্যাডাল্ট স্কিম শ্যাল বি এমপ্লয়েড অর পারমিটেড টু ওয়ার্ক ইন এনি অকুপেশন অর এস্টাবলিশমেন্ট আনলেস, ঠিক আছে? চিলড্রেন এবং অ্যাডাল্ট স্কিম একসাথে বলা হচ্ছে এখানে। No child shall be employed or permitted to work in any occupation or establishment. কোনো চিলড্রেনকে আপনি কোনো এস্টাবলিশমেন্ট অথবা কোনো আপনি কাজ করার পারমিশন দিতে পারবেন না। নো অ্যাডাল্টস ক্যান শ্যাল বি এমপ্লয়েড, অ্যাডাল্টস ক্যান এমপ্লয়েড হতে পারবেন না অর পারমিটেড টু ওয়ার্ক ইন এনি অকুপেশন এস্টাবলিশমেন্ট আনলেস, যদি না তাকে কি করে ফিটনেসের ডাক্তার, রেজিস্টার্ড ডাক্তারের মাধ্যমে ফিটনেস সার্টিফিকেট না দেয়। হি কেয়ার হোয়াইল এট টোকেন গিভিং এ রেফারেন্স টু সাচ সার্টিফিকেট, এখানে একটা সার্টিফিকেটের রেফারেন্স দিতে হবে। Nothing in this section 2 তে যা বলা আছে, shall apply to employment adults in any occupation or establishment either as in the apprentice or the purpose of receiving vocational training therein. মানে অ্যাপ্রেন্টিস অথবা আপনার কিছু ট্রেনিং এর কারণে হয়, তাহলে আপনার এই যে 2 নম্বর ক্লজ আপনার গ্রান্টেড না, সেটা বলছি। The government, when the opinion that emergency is the urgent public interest to require when education official can declare that provisional substitute shall not be in operation of for such period as may be specified in the notification. বলা হচ্ছে সরকার যদি কোনো নোটিফিকেশন দেয় যে আগামী 1 বছরের জন্য এরকম এই 2 নম্বর ক্লজটা আপনার ব্যবহার করা দরকার নেই, হ্যাঁ, সেক্ষেত্রে ডাক্তার সার্টিফিকেট লাগবে না 2 বছর, এই সেই, তাহলে এটা হইতে পারে। কিন্তু আপনি চাইল্ড কিন্তু প্রথমে বলা আছে, চিলড্রেন বাধা। Prohibition for certain agreement in respect of children. Certain agreement in respect of children, subject to the provisions of this chapter, no person being the parent or guardian of a child shall make an agreement to allow the service of the child to be utilized in any employment. ঠিক আছে? অর্থাৎ কোনো চিলড্রেনকে অ্যালাউ করা যাবে না কোনো এমপ্লয়মেন্টে, বলা আছে। সার্টিফিকেট অফ ফিটনেসের সার্টিফিকেট সম্পর্কে এখানে বলা আছে, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কিভাবে তার ফিটনেস সার্টিফিকেটটা দেবে। রেস্ট্রিকশন অফ এমপ্লয়মেন্ট অফ অ্যাডাল্ট ইন সার্টেন ওয়ার্ক, হ্যাঁ, কিছু কাজ আছে যে কাজে অ্যাডাল্ট স্কিমকেই রেস্ট্রিকশন না দেওয়া আছে। নো অ্যাডাল্ট স্কিম শ্যাল বি অ্যালাউড ইন এনি এস্টাবলিশমেন্ট টু ক্লিন, পরিষ্কার করার কাজে, লুব্রিকেট, হ্যাঁ, যেগুলো মানে তৈলাক্ত বা যে জিনিসের কাজে, অফ অ্যাডজাস্ট এনি পার্ট অফ মেশিনারি যে লুব্রিকেন্ট গুলা ইউজ হয়,
while that part is in motion or to work between moving parts of any machinery which is in motion. এই যে কাজগুলো বলছে, এই যে ওয়ার্কগুলা, এই কাজে কখনোই অ্যাডোস্কেনকেও আপনার ইমপ্লিমেন্ট করা যাবে না। এমপ্লয়মেন্ট অফ অ্যাডোস্কিন অন ডেঞ্জারাস মেশিন, ডেঞ্জারাস মেশিন ক্ষেত্রে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে অ্যাডোস্কিনের কি নিয়ম, এই নিয়মগুলো বলা আছে। ওয়ার্কিং আওয়ার্স কত হবে অ্যাডোস্কিনের ক্ষেত্রে সেটা বলা আছে, আপনি পড়লে পড়া শেষ নাই। দেন বলা হচ্ছে এখানে ম্যাটারনিটি বেনিফিট, ম্যাটারনিটি বেনিফিটগুলো এখান থেকে দেখেন। এমপ্লয়মেন্ট অফ উমেন ওয়ার্কার প্রহিবিটেড ডিউরিং সার্টেন পিরিয়ড, উমেন ওয়ার্কারকে এটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় তাদেরকে প্রহিবিটেড, তাদের নিষিদ্ধ কাজে রাখা। নো employer shall, knowing the employee a woman in his establishment during the 8 weeks immediate following the day of her delivery, হ্যাঁ, তার ডেলিভারি হওয়ার 8 সপ্তাহ পর্যন্ত তাকে কাজে এস্টাবলিশমেন্ট করা যাবে না। 8 সপ্তাহ বলতে কি প্রায় 2 মাস, ঠিক আছে। এটা ছিল সব ওয়ার্কারের ক্ষেত্রে লেবার ল অনুযায়ী, কিন্তু বর্তমানে কিন্তু আপনার এখন হচ্ছে 6 মাস। নো উমেন shall work in an establishment during the 8 weeks immediately following the day of her delivery, এই কথাগুলো এখান থেকে আপনারা দেখে নিন। হ্যাঁ, অ্যামাউন্ট অফ ম্যাটারনিটি বেনিফিট, ম্যাটারনিটি বেনিফিটটা কিভাবে অ্যামাউন্টটা ক্যালকুলেশন করবে এটা এখান থেকে পড়বেন আপনারা। একটা মানে এগুলা সবগুলা দেখে আসবেন আমাদের ইয়েগুলা মার্কেটগুলা, কালকে আপনার আবার এগুলো নিয়ে আমরা কথা বলবো যদি মনে করি। এখানে যে হেলথি অ্যান্ড হাইজিনের যে চ্যাপ্টার, এখানে ক্লিননেস নিয়ে কথা বলা আছে। হ্যাঁ, পরীক্ষা আসে ক্লিননেসের উপর, ইয়ার উপর ক্লিননেসের সেকশন কি বলছে, এইখান থেকে আপনি সবগুলা পড়লে আপনি দেখে 3-4টা ভালো করে লিখতে পারলে হয়ে যাবে, সরকার হুকুম লিখতে পারবেন। ভেন্টিলেশন এন্ড টেম্পারেচার, ভেন্টিলেশন এন্ড টেম্পারেচার কি হবে সেটার কথা এখানে বলা আছে। ডাস্ট এন্ড ফোম এর ক্ষেত্রে কি রকম হবে, ডাস্ট এন্ড ফোম, একটা ফ্যাক্টরি ডাস্ট এবং ফোম এর সঞ্চালনটা কিভাবে হবে। লাইটিং কি রকম হবে, লাইটিং এর কথাটা এখানে বলা আছে। লাইটিং, ড্রিঙ্কিং ওয়াটার কিভাবে লিখতে হবে, এই যে পয়েন্ট, কিছু পয়েন্ট আছে এখান থেকে, যেমন বলছে অল সাচ পয়েন্টস where water is supplied shall be legibly marked drinking water in বাংলা। যেমন এটা একবার পড়লে আপনার মনে থাকবে যে বাংলা দিয়ে কি করতে হবে, ড্রিঙ্কিং ওয়াটার লেখাটা লিখে দিতে, মার্ক করে রাখতে হবে। আবার এখানে বলা হচ্ছে কোন সংখ্যা দেওয়া আছে, 250 or more ওয়ার্কার আর অর্ডিনারি এমপ্লয়ার। হ্যাঁ, সেখানে ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা রাখতে হবে। লেট্রিন এবং ইউরিনাল সিস্টেমটা কি হবে, ডাস্টবিনের স্পিটনের অবস্থা কি হবে, এগুলা অ্যাটলিস্ট আপনারা 1 থেকে 2 বার করে কালকে পরে আজকে পড়ে আসেন। হুইস্ট এন্ড লিফটের ক্ষেত্রে কি হবে, হুইস্ট এন্ড লিফটের অবস্থাটা কিভাবে, লিফট থাকবে। ফ্লোর গুলা, তার মেজ ফ্লোর, তারপর সিঁড়ি, এগুলা কিরকম হবে, এই কথাগুলো এখানে বলা আছে। ক্যান্টিন থাকতে হবে, কত লোক থাকলে ক্যান্টিন থাকতে হবে, মোর দেন 100 ওয়ার্কার। যদি 100-র বেশি লোক থাকে তাহলে আর অর্ডিনারি এমপ্লয়েড there shall be provided adequate number of canteen for the use of the worker, ওয়ার্কারদের ইউজ করার জন্য এরকম ক্যান্টিন থাকতে হবে যদি সেখানে 100 বেশি লোক ওয়ার্কার কাজ করে। রুমস ফর চিলড্রেনদের জন্য বা শিশুদের জন্য এখানে রুম রাখতে হবে। ওমেন ওয়ার্কাররা যাদের চিলড্রেন আছেন এবং একটা নির্দিষ্ট বয়স 6 বছরের নিচে, তাদের এই চিলড্রেনদের জন্য, হ্যাঁ, এখানে রাখার জন্য তাদেরকে চিলড্রেনের জন্য একটা রুম রাখতে হবে। উইকলি হলিডে অ্যাডাল্ট ওয়ার্কার এমপ্লয়েড ইন এস্টাবলিশমেন্ট, এখানে সব যেগুলো থাকবে তাকে উইকলি হলিডে দিতে হবে। কম্পেনসেটরি উইকলি হলিডে, এক্সট্রা অ্যালাউন্স ফর ওভারটাইমের ক্ষেত্রে এক্সট্রা অ্যালাউন্স দিতে হবে, ডাবল দিতে হবে, রেট অফ টুয়াইস ইজ অর্ডিনারি রেট অফ বেসিক ওয়েজেস এন্ড ডিয়ার অ্যালাউন্স এন্ড অ্যাড হক অর দ্য ইন্টেরিয়াম পে। ঠিক আছে, এইগুলা যে এক্সট্রা অ্যালাউন্স দিতে হবে ওভারটাইমের জন্য। দেন আমরা বলছি যে লিভের ক্ষেত্রে, লিভ আমাদের কত প্রকারের লিভ আছে। ক্যাজুয়াল লিভ কিভাবে এন্টারটেনমেন্ট হয়। সিক লিভ, হ্যাঁ, এগুলো আপনার চাকরিতে জীবনের সব জায়গায় কাজে লাগবে, সব জায়গায় আছে। সিক লিভ,
সিক লিভ কিভাবে হবে, কিসের কার ক্ষেত্রে কিরকম, হ্যাঁ, তারপর অ্যানুয়াল লিভ উইথ ওয়াইজেস, মজুরি সহ বাৎসরিক যে একটা ছুটি আছে এটাকে আমরা বলি আর্ন লিভ। ফেস্টিভ্যাল হলিডেতে কি হবে, ক্যালকুলেশন ওয়াইজ এন্ড পেমেন্ট ডিউরিং দ্য লিভ অর হলিডে পিরিয়ড। অনেক বাদ দিয়ে দিচ্ছি, আসলে রিস্ক নিয়েছি, এখন আপনাদের যদি কমন না পড়ে তাহলে তো আবার আমার দোষ হবে। সেগুলো সবগুলো তো জরুরি। যে মোটামুটি আমি যেগুলা মার্ক করছি সেগুলো আবার কালকে অন্তত পড়েন সবগুলা। ওনার যায়নি। এইগুলো আপনারা দেখবেন, হ্যাঁ, বাসায় এগুলো দেখেন, কিন্তু প্রয়োজন মনে কালকে আমরা আরেকটা ক্লাস দিতে পারি। অনেক কিছু আছে, আমরা তো স্যার এই একটা অনেক বড় তো, মানে একটু আস্তে ধীরে গেলে বেটার হয় আমাদের জন্য। বড় আমি তো যেগুলো মানে 54টা সেকশন স্যার, মানে 354 সেকশন একটার মধ্যে স্যার এটা সবচেয়ে বড়। সবচেয়ে বড় আমরা সবটাই পড়বো না, এটা পরবর্তীতে আবার আপনাদের নেক্সট অপারেশন লেভেল এটা পড়ে নিই। তবে স্যার কোশ্চেন আকারে পড়লে কমে আসবে, যেগুলো লিখছি মানে মার্ক করছি এগুলো দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, এগুলো দেখলে মোটামুটি হয়ে যাবে। বলেন এর ভিতরে কি কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ওই শ্রমিকের যে টাইপ, ওখানে আরেকটা টাইপ স্যার মানে অ্যাড করতে হবে। কোনটা? যেমন হচ্ছে ওই যে ক্লাসিফিকেশন অফ ওয়ার্কার, এখানে স্যার ওই আপনি মনে হচ্ছে 2006 এরিয়া নিয়ে করতেছেন, এরপরে 2013 সালে স্যার লেবার ল আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে। হ্যাঁ, সেখানে আবার কিন্তু 7 ধরনের শ্রমিককে, মৌসুমী শ্রমিক বা সিজনাল একটা আছে। হ্যাঁ, না হ্যাঁ, এটা ওই আপনি 2006 এর অরিজিনালটা নিয়ে আসেন, 2013 সালে আবার অ্যামেন্ডমেন্টে আবার আরেক প্রকারের ঢুকেছে ওয়ার্কার। ঠিক আছে, হতে পারে দেখি টেম্পোরারি পরে দিব স্যার। এখানে যে অ্যাপ্রেন্টিসটা আর ওই প্রফেশনালটা পার্মানেন্টের পরে সবার শেষে স্যার এটা সিজনাল ওয়ার্কার নামে একটা, ওই এফ এর পরে হবে স্যার লাস্টে। থ্যাংক ইউ। তাহলে আমরা মানে কোশ্চেন আছে? হ্যাঁ বলেন স্যার। যে অ্যাপ্রেন্টিস আর হচ্ছে প্রফেশনাল, এই দুটোই তো শিক্ষানবিশ, কিন্তু এটা ডিফারেন্সটা কি স্যার? অ্যাপ্রেন্টিস হচ্ছে আপনি শিক্ষার জন্য শুধু এখানে জয়েন করছেন, শুধু শিখবেন, শিখে চলে আসবেন আপনার ট্রেনিং এর জন্য।
আর হচ্ছে প্রফেশনাল যেটা সেটা হচ্ছে আপনি ওখানে রিক্রুটমেন্ট হয়েছেন, রিক্রুটমেন্টে আপনি পার্মানেন্ট হওয়ার আগের যে সময়টা সেটা হচ্ছে প্রফেশনাল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। বলেন আর কোনো কোশ্চেন আছে কিনা? আমরা 7-8 মিনিট থাকবো। স্যার প্রভিশনারি কি আমি যে প্রতিষ্ঠানে কাজ করব সেখানেই প্রভিশনারি পিরিয়ডটা পালন করতে হবে নাকি অন্য কোথাও আমি প্রভিশনারি পিরিয়ড করতে পারি? না না না, প্রফেশনাল যেখানে কাজ করবেন সেখানেই সেই অর্গানাইজেশনে আপনাকে রিক্রুটমেন্ট হবে না। আগে তো আপনি রিক্রুট করতে হবে আপনাকে। রিক্রুটের পরে আপনি ওখানে তার পিরিয়ড হবে, সেই আপনাকে দেখবে, অ্যাসেস করবে আপনি ঠিক আছেন কিনা। যদি সব ঠিকঠাক থাকে, আপনি কাজের যোগ্য মনে হবে, তখন আপনাকে পার্মানেন্ট করা হবে। অন্য জায়গায় করতে পারবেন না। পিরিয়ডটা কত? প্রভিশনারি অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভেরি করে। 3 মাস, অনেক অর্গানাইজেশন ছোট লেভেলের অর্গানাইজেশন 3 মাসও আছে, 6 মাসও আছে, 1 বছর আছে, 2 বছর আছে। আর রিটেনমেন্টে কি ওখানে কোনো মেয়াদ থাকে? না না, লেবার লয়ে 3 মাস, এবং এটা যদি আবার বলেন, শুনি নাই। লেবার লয়ে হচ্ছে 3 মাস। হ্যাঁ, এরপরে আপনার পরে আর 3 মাস বাড়ানো যাবে, সেটা সেক্টর লেভেলে না আসলে। নরমালি 3 মাস বলা আছে, এবং এরপরে যদি স্যাটিসফ্যাক্টরি লেভেলে না আসে পারফরম্যান্স, আরো 3 মাস পর্যন্ত বাড়ানো যাবে, ম্যাক্সিমাম 6 মান্থ এই প্রফেশনাল পিরিয়ডটা। এটাতে অ্যামেন্ডমেন্ট আছে কিনা দেখতে হবে। না, এটাই স্যার যেটা অ্যামেন্ডমেন্ট নিয়ে বলতেছি স্যার আমি, এটা ঠিক আছে। নির্দিষ্ট আর কি অর্গানাইজেশন, যেমন আমার অর্গানাইজেশন আমি 2 বছর ছিলাম আপনার কাছে প্রফেশনাল পিরিয়ড। আমাদের যখন এটা ইলিগাল করছে স্যার, আমাদের 2 বছর ছিল প্রফেশনাল পিরিয়ড। আপনারা তো স্যার, আপনারা তো আর ওই এমপ্লয়ি না, আপনারা ওই অন্যভাবে হয়, আপনারা আপনাদের মানে নিয়োগ চুক্তি ভিত্তিক নিয়োগের মতো হয় স্যার। না, আমাদের চুক্তি ভিত্তিক না, আমি তো ওই ইয়ে থেকে হচ্ছি, এমটি ম্যানেজমেন্ট ট্রেনিং হচ্ছে। আচ্ছা, ওরা নিজস্ব সার্ভিস রুল করে নেয়, ওরা সার্ভিস রুল আছে, যার সার্ভিস রুল আছে। পরবর্তীতে আমাদের ঠিক আছে, আমাদের পরের বেচ থেকে আবার 1 বছর করে দিচ্ছে, যে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার থেকে 1 বছর করে আবার আমাদের 2 বছর আগে আবার ছিল 1 বছর, আমরা 2-3টা বেচ পাইছি হচ্ছে আবার আপনার 2 বছর এরকম। স্যার ব্যাংকের তো আলাদা সার্ভিস রুল না? হ্যাঁ, আলাদা ইন্ডিভিজুয়াল সার্ভিস। ওটা লেবার ল, লেবারে তাদের প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা, লেবারে তাদের মানতে হয়, মানা বাধ্যতামূলক না ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে। আচ্ছা, না বেটার হয় স্যার সবাই যদি আমরা ওই 2006 না 2013 অ্যামেন্ডমেন্ট আর 2015 সালে লেবার রুলস যেটা বিধিমালা যেটা, এটা নিলে আমরা ওই এক্সাক্ট এটা পাবো। ঠিক আছে, আমি দেখব এই লেবার লয়ের। এত ব্যস্ত এখন ঈদের পরে স্যার, আমি দেখতে পারবো না। এক্স্যাক্টলি, আপনি চাইলে স্যার আমার কাছে আছে সফট কপি, স্যার পাঠিয়ে দেবো স্যার আপনাকে। আপনি ইয়েতে দিয়ে দেন না, সফট কপি তো আমি বের করতে পারবো, মানে দেখার সময় আমার কাছে নাই আর কি। না, এক্স্যাক্টলি স্যার, ইয়াতে আপলোড করে দেন, আপনার গ্রুপে আপলোড করে দেন। হ্যাঁ, আমি দিয়ে দেব, সবাই দেখতে পারবে। আমার বাংলা ইংলিশ দুটোই আছে যেটা। হ্যাঁ, ওকে স্যার, বাংলা ইংলিশ দুটোই আছে, আমি দিয়ে দেব। ইংলিশে দিয়ে দেন, বাংলা দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। ইংলিশে বাংলাতে আবার ইংলিশ কনভার্ট করতে আবার ঝামেলা বেশি। সরাসরি ইংলিশ শিখবেন, কিওয়ার্ড গুলো শিখবেন, তাহলে পরীক্ষা লিখতে সহজ হবে। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে বলেন। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, আপনার ইথিক্সের ক্লাসটা আপনাদেরকে নিশ্চিত আসলে অনলাইন সিস্টেমে তো আপনাদের ভিতরে রেসপন্স খুব কম, 5 থেকে 10 জনের রেসপন্স নাই। তার মানে অন্যরা যারা ক্লাস করতেছেন, হ্যাঁ, আপনার মনে পড়েনও না, ইয়ে করেন না, কিন্তু না পড়াশোনা না করলে তো আপনি পাস করা কঠিন স্যার। বিষয় হচ্ছে যে এই যে এতগুলা বই সামনে নিয়ে বসে যখন পড়তে বসি, তখন তো মাথা ধরে যায় যে কোনটা বাদে কোনটা। সমস্যাটা এটাই হয়ে গেছে। না না, সারাদিন অফিস করে এসে যেটা পড়বেন সেটা পড়তে হবে, তো ভালো করে পড়তে হবে, ওরা ভালো করে পড়তে হবে।
যখন ইথিক্স যখন দিবেন ইথিক্সটা ভালো করে দিতে হবে, দিয়ে শেষ করে দিতে হবে, এরকম। স্যার একটা কোশ্চেন ছিল, অ্যাডোলেন্সের ক্ষেত্রে পানিশমেন্টের কি ব্যবস্থা আছে? অ্যাডাল্ট স্কিনের ক্ষেত্রে পানিশমেন্ট বলতে কি, পানিশমেন্ট তো নরমাল পানিশমেন্ট, যে পানিশমেন্ট হয় সেই পানিশমেন্টই হবে। পানিশমেন্টের যে ফর্মুলা, ওই ফর্মুলাতে একই জিনিস। অ্যাডাল্ট স্কিনের যে ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তাদেরকে নির্দিষ্ট ওয়ার্ক আছে, কিছু ওয়ার্ক, সেই ওয়ার্কে তাকে নিয়োগ দেওয়া যাবে না, ঠিক আছে? যেখানে তার ক্ষেত্রে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, এটা হচ্ছে তার বাড়তি জিনিস। আর শাস্তির ক্ষেত্রে আপনি সে যদি মেন্টাল হয়ে যায়, ওই ফিজিক্যালের মানে হয়ে যায়, ইনকেপেবল হয়ে যায়, তাহলে তো তার ডিসমিস হবে, হবেই, কি বলে, ডিসচার্জ হবেই। সে যদি মিসকন্ডাক্ট করে তাকে ডিসমিস করাই হবে, ঠিক আছে? শাস্তি বলতে নর্মাল শাস্তি যেগুলো, সেই রুলস একই রুল। স্পেসিফিক জবের দেওয়া আছে যে স্পেসিফিক এই জবগুলো করতে পারবে, এই জবগুলো করতে পারবেন না, তাকে এই সময় দিতে হবে, টাইম দেওয়া আছে, ট্রেন দেওয়া আছে, এইগুলা তার এক্সট্রা ফেসিলিটি। না স্যার, আমি বলতেছি প্রতিষ্ঠানে কি পানিশমেন্টের ব্যবস্থা আছে যদি শিশু শ্রমের আওতায়? সেটা আমরা ওখান থেকে আমরা শিশু শ্রমের পানিশমেন্টের জন্য আমরা পানিশমেন্ট তো করতেই পারিনি, ঠিক আছে? পানিশমেন্ট আমরা এখানে করতেই পারি নাই, সেটার জন্য যে আছে ওই কোডগুলো তো আমরা করি নাই, ওগুলো আমরা করি নাই, ঠিক আছে? কত পানিশমেন্ট দিব, কত কি করবো, এমন কত, তারপর লাইসেন্স বাতিল, এগুলো তো পরে আছে, আমরা করি না, ঠিক আছে? এটা আমি নাই, জানা মুখস্থ নেই। স্যার এই ধরনের কোশ্চেন কি আসতে পারে এক্সামে? কোশ্চেন আসলে কি, কোশ্চেন কত কিছু আসতে পারে, ঠিক আছে? নরমালি হয়তো কঠিনে তো যাওয়ার কথা না, যেহেতু এটা একটা প্রিলিমিনারি। নেক্সট আরেকটা আপনার সেশনে আপনার এটা আছে, অপারেশন লেভেলে এটা আছে, দ্যাট মিনস তখন গিয়ে আপনার এখানে ডিটেলস আসবে। এখানে প্রথম মেইনলি যেগুলো আসবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনার ডেফিনিশন, আপনার ওই রিলেটেড, হ্যাঁ, মেইন জিনিসগুলা, হ্যাঁ, যেমন আমি যেগুলো মার্ক করে দিচ্ছি, লাইটিং, প্রিন্টিং, তারপর হচ্ছে টিআর কি হবে, হ্যাঁ, লিফট কি হবে, তারপর হচ্ছে মানে কি কি লিভ আছে, কত প্রকার ওয়ার্কার আছে, এই নর্মাল গুলোই হওয়ার কথা। এক্সেপশনাল কি আসে, এখন যদি কোশ্চেন করে তার ধরে রাখা যাবে না, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন একবার করে অন্তত দেখার জন্য আর কি। আপনি ফুল মুখস্থ করার জন্য যেগুলো ভালো করে করবেন, আমার মার্কগুলো দেখবেন, আর হচ্ছে আপনি ফুলগুলা আপনি এক নজরে একটা গ্ল্যান্সে দেখে যাবেন। স্যার ওয়ার্ডের কিছু ফাইল আছে জিপ ফাইল, কিন্তু ওগুলাতে তো এরকম করা নাই, মার্কিং করা নাই। না, এটা মার্কিং করে আমি দিয়ে দিছি, তো আপনারা আপলোড করে দিচ্ছি আপনাদের গ্রুপে। হ্যাঁ স্যার, মার্কিং করা আছে। কোনটা পাচ্ছেন না মার্কিং? আপু কোন শীটে বলেন? আমার তো ওই যে থেকে নিয়েছি, গুগল ড্রাইভ। মার্ক করা আছে, সব মার্ক করা আছে, সব। আরে রিসেন্ট দেওয়া আছে এগুলা। এখন বিষয় হচ্ছে যে পড়তে বসেন আপু। স্যার যে আমরা লাকি যে স্যারকে পেয়েছে, স্যার আগে ম্যাট্রেস দিয়ে দিয়েছে, অনেক স্যার তো ম্যাট্রেস দেয় না। দেখা হবে। হ্যাঁ, এটা আমাদের জন্য বেশ সুবিধা হয়েছে যে আমরা ম্যাটেরিয়াল সব পেয়ে গেছি, আগে দিয়ে দিয়েছে। হ্যাঁ, পরে মানে ফুল ক্লাসটা ভিডিও দিলে ভালো হতো। এখন আমাদের পড়তে হবে। স্যার ক্লাস শেষ করতে চাচ্ছেন, আমরা শেষ করে দিচ্ছি। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। সালাম সবাই দিতে হবে না, একজন দিলেই হয়। জি স্যার, ভালো থাকুন তো এভরিবডি আছে না, কাজে আমরা সবাই দিচ্ছি স্যার। সবাই আপনার ভালো চায় স্যার। ভালো তো চাবেই, এটাই তো টিচিং প্রফেশনের মূল আনন্দ, তো সেটা। স্টুডেন্টরা সবসময় টিচার যদি কোনো অনৈতিক কোনো মানে কোনো ঘটনায় যদি সে জড়িত না হয় বা তার ব্যাপারে যদি নেগেটিভ মাইন্ড না আসে, তাহলে অবশ্যই টিচারকে সবাই শ্রদ্ধা করবে, এটাই স্বাভাবিক। স্যার আমার জন্য একটু দোয়া করেন স্যার, আমি একটু অসুস্থ। আমার জন্য সবার জন্য দোয়া করেন জি স্যার। ফি আমানিল্লাহ স্যার।